আমি এখন 2024-2025 অর্থ বৎসরের বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশগ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা শেখ হাসিনাকে আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 2024-25 অর্থবছরের বাজেটের উপর আমাকে সাধারণ আলোচনায় সমাপনী বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন বলে আপনাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। অবশ্য সমাপনী হবে না, বক্তব্য দেওয়ার জন্য, কারণ সমাপনী দেবেন মাননীয় অর্থমন্ত্রী। মাননীয় স্পিকার, আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, দেশ পেয়েছি, পতাকা পেয়েছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 15ই আগস্ট আমার মা, আমার 3 ভাই, ভাতৃবধূ, আত্মপরিবার পরিজন যারা শাহাদাত বরণ করেছেন, ঘাতকের নির্মম বুলেটে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ঢাকা কেন্দ্রীয় কারাগারে 1975 সালে 3রা নভেম্বর জাতীয় 4 নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন সহ যারা জীবন দিয়েছেন, নির্মমভাবে নিহত হয়েছেন, শাহাদাত বরণ, তাদের আমি স্মরণ করি। মাননীয় স্পিকার, 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে একের পর এক যারা ক্ষমতা এসেছিল, তারা ক্ষমতা দখল করেই জনগণের ভোট ভাতের অধিকার কেড়ে নিয়েছিল, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল, সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছিল। আর এরই প্রতিবাদ করতে যেয়ে এবং 15ই আগস্টে জাতির পিতার হত্যার প্রতিবাদ করতে যেয়ে সেই দিন অনেক আওয়ামী লীগ নেতা কর্মী, সহযোগী সংগঠনের নেতা কর্মী জীবন দিয়েছে। গ্রেনেড হামলায় আইবি রহমান সহ আমাদের নেতা কর্মীরা জীবন দিয়েছে। জিয়াউর রহমান, জেনারেল এরশাদ, খালেদা জিয়া, প্রত্যেকের আমলেই আওয়ামী লীগ সবসময় নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে এবং আমাদের হাজার হাজার নেতা কর্মী, সামরিক বাহিনীর অফিসার, সৈনিক এবং বিমান বাহিনীর অফিসার হত্যা হয়েছে, শাহাদাত বরণ করেছে। আমি তাদেরকেও আজকের দিনে স্মরণ করি। মাননীয় স্পিকার, জাতিপিতা এই দেশ স্বাধীন করেছেন একটা লক্ষ্য দিয়ে, ক্ষুধার মতো উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবেন। 21 বছর আওয়ামী লীগ সরকারে আসে। আসার পর থেকেই আমার উদ্যোগ ছিল তৃণমূল পর্যায়ে মানুষ ভাগ্য পরিবর্তন। ভোটে নির্বাচিত হয়ে আমরা যখনই সরকারে এসেছি, সার্বিক অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে মানুষের পরিবর্তনের প্রচেষ্টা চালিয়ে এবারে অতিক্রম নয়, আমরা বাজেট দিয়েছি। এই মহান সংসদে মাননীয় অর্থমন্ত্রী 6 জুন 2024-25 অর্থ বাজেট উপস্থাপন করেছেন। এ বাজেট আওয়ামী লীগ সরকারের চতুর্থ প্রথম জাতির বন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা গড়ার স্বপ্ন পূরণে আগামী 41 সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধ, স্মার্ট সোনার বাংলা আমরা যে গড়ে তুলব, তারই পদক্ষেপ হিসেবে এই বাজেটে বিভিন্ন আমরা স্থির করেছি, সেগুলি তুলে ধরা হয়েছে। এবং আমি মনে করি আমরা এই বাজেটের মধ্য দিয়ে আগামী দিনে আমরা যে পরিকল্পনা করেছি 41 সাল থেকে 41 আমরা তা বাস্তবায়নে সক্ষম হব, সেই ধারাবাহিকতা আমাদের আছে। মাননীয় স্পিকার, আমরা একটা রাজনৈতিক দল করি বাংলাদেশ লীগ, আমাদের নিজেদের ঘোষণাপত্র আছে এবং নির্বাচনের পূর্বে আমরা একটা নির্বাচনের ইস্তেহার ঘোষণা দিই।
এই ইস্তেহারটা কিন্তু আমরা কখনো ভুলে যাই না। জাতির কাছে যে ওয়াদা দিয়ে জনগণ ভোটে নির্বাচিত হয়ে আমরা ক্ষমতা এসেছি তা আমরা পালন করি। এই বাজেট প্রণয়নের কালীন সময়েও এবারে নির্বাচনী ইস্তেহারে আমাদের যেগুলি অগ্রাধিকার এবং মানুষের ভাগ্য পরিবর্তনের যে দিক নির্দেশনা সেটাও এই বাজেটে উঠে এসেছে। আমি তাই মাননীয় অর্থমন্ত্রীকে এর জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দেশের ইতিহাসে বৃহৎ বাজেট এবার দিয়েছি, তা হলো বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি 2,65,000 কোটি টাকা এবং আগামী অর্থ বছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.75%। বাজেট পেশের পর মাননীয় সংসদ সদস্যগণ তাদের বক্তব্য রেখেছেন। এ পর্যন্ত মাননীয় বিরোধী দলের নেতা সহ 234 জন মাননীয় সংসদ সদস্য বক্তব্য রেখে এই বাজেটের উপর আলোকপাত করেছেন এবং তাদের পরামর্শ দিয়েছেন। তাছাড়া বাইরেও অনেকেই নানা ধরনের বাজেট নিয়ে আলোচনাও করেছেন এবং যা যা দিয়েছেন। তারা এই বাজেট আলোচনা সমালোচনা যে সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। স্পিকার, বাজেটকে উচ্চ অভিলাষী বলেছে, কেউ বলছে ঘাটতি বাজেট। আবার কিছুক্ষণ আগে বিরোধী দলের নেতাও বললেন এই বাজেট বাস্তবায়ন সম্ভব না বা আমাদের প্রবৃদ্ধির হার কমাতে হবে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি কমাতে হবে ইত্যাদি ইত্যাদি। এবং এই চ্যালেঞ্জ নেবার মতো সক্ষমতা আছে কিনা। মাননীয় স্পিকার, চ্যালেঞ্জ নেওয়াটাই তো আমাদের কাজ। আমরা তো চ্যালেঞ্জ নিয়েই চলতে চাই এবং চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছি। আমি মোটেই বাজেটকে উচ্চাভিলাষী মনে করি না। হ্যাঁ, একটা লক্ষ্য আমরা স্থির করি, শতভাগ কখনো পূরণ হয় না, হওয়া সম্ভব না। তারপরে আমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে যে এখানে আমরা যাব, আমরা কিন্তু তার যেতে পেরেছি। কোথায় 62,000 কোটি টাকার বাজেট আর এখন 7,00,000 কোটি টাকার বাজেট। আমরা তো এই জায়গায় আসতে পেরেছি, চ্যালেঞ্জ নিয়েছি বলে এটা সম্ভব হয়েছে। আর কথা হচ্ছে আমাদের ইচ্ছাটা কি, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন। সেই জন্যই তো উন্নয়ন বাজেট। উন্নয়নের বাজেট অবশ্যই আমার দেশের মানুষের যে উন্নয়ন আমরা এ পর্যন্ত করেছি তার গতিধারাটা যেন অব্যাহত থাকুক, সে লক্ষ্য নিয়েই আমরা এই বাজেট প্রণয়ন করেছি এবং উন্নয়ন বাজেট দিয়েছি। কারণ এখানে কমাবার কোনো কিছু নেই। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশ সারা বিশ্বে একটা মর্যাদার আসন অধিষ্ঠিত করেছে। আজকের বাংলাদেশ আর ওই হাত পেতে ভিক্ষা চাওয়া বাংলাদেশ না, পরমুখাপেক্ষী না। আমরা ঋণ নিই, পরিশোধ করি, আমরা উন্নয়নের পরিকল্পনা নিই, তা বাস্তবায়ন করি এবং মানুষের ভাগ্য পরিবর্তন করি। যারা পরিবর্তনগুলি দেখেন না, উন্নয়নটা দেখেন না, তাদেরকে আমি অনুরোধ করবো গ্রামে যান। হয়তো শহরের মানুষ যা বলবে বলুক, কিন্তু গ্রামের মানুষের যে ভাগ্য পরিবর্তন হয়েছে বা এই জেনারেল এরশাদ সাহেবের সময় উত্তরবঙ্গে যে মঙ্গা লেগেই থাকতো, এখন যে সেখানে মঙ্গা নাই সেটাও দেখবেন। ওই কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, বিভিন্ন প্রতিটি এলাকায় বিক্ষত লেগেই থাকতো। মাননীয় স্পিকার, আমি নিজে ছড়িয়েছি খাদ্য সাহায্য, গ্রামের পর গ্রাম মাঠে কেটেছি। মানুষের শরীরে মাংস ছিল না, চাপ আর হাট ছাড়া। এখন আর সে অবস্থা পড়তো, বিদেশ থেকে কাপড় এনে পরানো হতো, এখন কিন্তু তা নাই। এখন অন্তত মানুষের গায়ে কাপড় আছে, পায়ে একজোড়া রাবারের চাপল থাকলেও আছে। আর দুবেলা না, রংপুরের মানুষ এখন 4 বেলাও খাবার খেতে পারে, সে ক্ষমতা অর্জন করতে পেরেছে। আজকে যে সাফল্য আমাদের, আমি মনে করি এর জন্য আমি কৃতজ্ঞতা জানি জনগণের প্রতি। কারণ তারা নির্বাচিত করেছে, আসতে পেরেছি, মানুষের জন্য কাজ করেছি, সেটা সম্ভব হয়েছে। এবং 2009 থেকে এই পর্যন্ত 2024-23 পর্যন্ত আমরা কিন্তু আমাদের প্রবৃদ্ধি অর্জন ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছি। কেবল 19 অতিমারির সময়, বিশেষ করে 19 অর্থ বছর বা 20-21 বছর পর্যন্ত আমাদের বিশ্বে কিন্তু প্রবৃদ্ধি ঋণাত্মক ছিল। অনেক উন্নত দেশও কিন্তু প্রবৃদ্ধির হার ধরে রাখতে পারেনি। সেই ক্ষেত্রেও বাংলাদেশের ছিল ধনাত্মক।
এবং এরপরে কিন্তু আমরা আরো আমাদের যে লক্ষ্য উচ্চ প্রবৃদ্ধির ধারায় আমরা ফিরে এসেছিলাম। বিগত 1.5 দশকে আমাদের গড় প্রবৃদ্ধি হার ছিল 6.8%। ফলে বাংলাদেশ এখন বিশ্বের সবচেয়ে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে এমন দেশের তালিকার উপরের দিকে অবস্থান করছে। জিডিপির আকারে আমাদের বাংলাদেশ বিশ্বের 33 অর্থনীতির দেশ। মাথাপিছু 5 গুণ বৃদ্ধি। 2005-06 বছরে যেখানে ছিল মাত্র $43 মার্কিন, আজ 2024 অর্থ বছরে সেখানে $2,784 মার্কিন উন্নীত হয়েছে। আমি বলবো একটু অঙ্কে হিসাব রাখেন ডলারের সাথে, তখন হয়তো আপনার আক্কেল ঠিকানা হবে। স্পিকার, হার যা ছিল 41 পয়েন্ট, সেখান থেকে আমরা নামিয়ে 18.7 ভাগে নামিয়ে নিচ্ছি। আর হতদরিদ্র যা ছিল 25.6 ভাগ, আমরা এখন নিয়ে মাত্র 5.6 ভাগে নামিয়েছি। ইনশাল্লাহ হতদরিদ্র বলে বাংলাদেশে কেউ থাকবে না। আমরা 2030 সালের মধ্যে এই অতি দরিদ্র হার একেবারে সুন্দর কথা নিয়ে আসবো ইনশাল্লাহ। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ইত্যাদি সকল ক্ষেত্রে প্রয়োজনীয় কাঠামো নির্মাণ করে উন্নয়নকে আমরা দৃশ্যমান করছি। মানব উন্নয়ন, ব্যবসা বাণিজ্য পরিবেশ তৈরি করতে আমরা সক্ষম হয়েছি। আমাদের চলার পথ খুব সহজ ছিল না, চলার পথ বন্ধুর ছিল। বারবার একটা হচ্ছে দেশের ভিতরে আভ্যন্তরীণ ভাবে, আবার আন্তর্জাতিক পর্যায়ে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমাদের চলতে হয়েছে। তার উপর এর মাঝে প্রাকৃতিক অর্থাৎ মনুষ্য দুর্যোগ, আন্তর্জাতিক সংঘাত, যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন, এইগুলি মোকাবেলা করেই তো আমাদের চলতে হচ্ছে। আমরা তারপরেও দেখেছি সারা বিশ্বব্যাপী জীবন জীবিকার যে ঝুঁকি এবং মূল্যস্ফীতি, বাংলাদেশ তো এর থেকে দূরে নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন লাগলো, স্যাংশন হলো, প্রত্যেক জিনিসের দাম বেড়ে গেল। আমাদের বিশ্ববাজারে আমরা দেখলাম জ্বালানি তেল, সার, গ্যাস, ভোজ্য তেল, গম, চিনি, প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে এবং পরিবহন খরচ বেড়ে গেছে। ওই অবস্থার মধ্যেও কিন্তু আমাদের একটা বিরাট চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হয়েছে। তবু মানুষের যাতে কষ্ট হয়, যেখানে যত টাকা হোক আমরা তা খরচ করেছি এবং মানুষের চাহিদা আমরা পূরণ করতে সক্ষম হয়েছে। অনেক উন্নত দেশও তা পারেনি। কোভিডের সময় ভ্যাকসিন, উন্নত দেশ, ধনী দেশ কিন্তু বিনা পয়সায় ভ্যাকসিন দেয় নাই, কিন্তু বাংলাদেশ বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছে, টেস্টিং করিয়েছে। আমরা এই বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা মোকাবেলার জন্য বিগত 2 বছর ধরে আমরা সংকোচনমূলক নীতি ও সহায়ক রাজস্ব নীতি নানা পদক্ষেপ হাতে নিয়েছি। নীতি সুদের হার 8.5% উন্নীত করা হয়েছে এবং নীতি সুদ হারের করিডোরে ঊর্ধ্বসীমা 10% নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঋণের চাহিদা, অর্থের যোগান, ব্যাংক আর গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সুদের হার নির্ধারিত হওয়ার পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। মুদ্রানীতি এ সকল পদক্ষেপকে ফলপ্রসূ করতে রাজস্ব নীতিতেও সংকোচনমূলক নীতি কৌশল অবলম্বন করা হচ্ছে, যার প্রতিফলন এবারে বাজেটেও রয়েছে। এছাড়া বিভিন্ন কম গুরুত্বপূর্ণ খাতে ব্যয় কমিয়ে আনার লক্ষ্যেও আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা আশা করি যে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে 2024-25 অর্থবছর শেষ নাগাদ আমাদের মূল্যস্ফীতি আমরা আরো নিয়ন্ত্রণ করতে পারবো, হ্রাস করতে পারবো, এ বিশ্বাস আমাদের আছে। এজন্য আমাদের উৎপাদন বাড়াতে হবে, সরবরাহ বাড়াতে হবে। এ প্রসঙ্গে আমি একটু স্মরণ করতে চাই যে 2009 সালে দায়িত্ব যখন আমরা গ্রহণ করেছি, সেই সময় মূল্যস্ফীতি পেয়েছিলাম 12.3%। এখন এত বেশি জ্যোতি, অর্থাৎ 12.3 ছিল মূল্যস্ফীতি, যা আমাদের গৃহীত পদক্ষেপের ফলে তা আমরা কমিয়ে 7% নিচে নামিয়ে আনি। 12-13 থেকে 21-22 অর্থ বছর একটানা 10 বছর গড় মূল্যস্ফীতি 6.1% আমরা ধরে রেখেছিলাম।
প্রবৃদ্ধি তার থেকে বেশি আমরা অর্জন করতে সক্ষম ছিলাম। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবার আমরা যে সকল পদক্ষেপ নিয়েছি আমরা মনে করি যে খুব শীঘ্রই বাজারে তার প্রভাব পড়বে এবং আমরা আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী আমরা হ্রাস করতে পারবো। মানুষের যাতে কষ্ট না হয়, খাদ্যমূল্য বৃদ্ধি পেয়ে মানুষ যেন অভুক্ত না থাকে, সেজন্য আমরা ফ্যামিলি কার্ড, পারিবারিক কার্ড করে দিয়ে বাজারের থেকে অর্ধেকেরও কম মূল্যে আমরা চাল, ডাল, চিনি, তেল যা যা দেওয়া যখন যেটা প্রয়োজন সেটা আমরা সরবরাহ করছি। হতদরিদ্রের জন্য বিনা পয়সায় খাবার দিচ্ছি। আমাদের দেশের সব শ্রেণীর মানুষের জন্যই কিন্তু আমরা নানা ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি। আমাদের রপ্তানি, প্রবাসায়, কৃষি, শিল্প খাতের উৎপাদন ইত্যাদি যেগুলি চলক সহ সাম্প্রতিক ধারার দিকে তাকালে দেখা যায় প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রবৃদ্ধি কিন্তু অব্যাহত আছে। আমরা কিন্তু পিছিয়ে যাইনি। এই অতিবারী যুদ্ধ সবকিছু মোকাবেলা করেই কিন্তু আমরা সামনের দিকে এগোচ্ছি। গত অর্থ বছরে প্রবাস আয় এসেছে 21.6 বিলিয়ন মার্কিন ডলার। আমাদের রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত থাকা এবং কম গুরুত্বপূর্ণ আমদানির উপর নিয়ন্ত্রণ অব্যাহত রাখায় আমরা অর্থ বছরের জুলাই মার্চ সময়ে চলতি হিসেবে ভারসাম্যে 5.7 বিলিয়ন মার্কিন ডলার উদ্বৃত্ত রয়ে গেছে। এছাড়াও কৃষি ও শিল্প উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। ফলে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি দ্রুত আবার কোভিড-19 পূর্ববর্তী অবস্থা আমরা ফিরে যেতে পারবো এ বিশ্বাস আমার আছে। আমরা চাই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে, উন্নত বাংলাদেশ হবে, সমৃদ্ধ বাংলাদেশ হবে। সেখানে আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করি যে 2041 সালের মধ্যে বিশ্বব্যাপী যে পরিবর্তন, তার সাথে ধারাবাহিকতা রেখে আমরা কিভাবে অগ্রগামী হব। আমরা সেদিকে লক্ষ্য রেখে আমরা মনে করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষায় দীক্ষায় তাদেরকে উপযুক্ত করে গড়ে তুলতে হবে এবং উপযুক্ত শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য। এখানে একটি কথা বলতে চাই যে বেকারত্বের হার কিন্তু মাত্র 3 ভাগ। সেটাও যদি সবাই চায় কাজ করতে পারে, সেই সুযোগটা কিন্তু আমরা সৃষ্টি করেছি। আর আমরা আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে আধুনিক এবং যুগোপযোগী করে আমরা প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দিয়েছি। স্কুলে আমরা কম্পিউটার ল্যাব করে দিচ্ছি, আমরা কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে দিচ্ছি। কম্পিউটার, প্রজেক্টর, ইন্টারনেট ইত্যাদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করে যাচ্ছি। আর প্রাথমিক ধাপ থেকেই যেন আমাদের শিশুকাল থেকেই যেন তারা এই প্রযুক্তির সাথে পরিচিত হয়, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি। মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ করে দিচ্ছি, বিজ্ঞান শিক্ষার জন্য আধুনিক ল্যাব তৈরি করে দিচ্ছি, বিজ্ঞান শিক্ষা এবং কারিগরি শিক্ষার উপর আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। শিক্ষার সকল ধাপ সম্পন্ন করার পর যেন উপযুক্ত কর্মসংস্থান হয়, সেটাই আমাদের লক্ষ্য। সেইভাবে আমরা শিক্ষাকে গুরুত্ব দিই। তাছাড়া কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে শুধু দেশ না, বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা হবে। মানব সম্পদ উন্নয়ন করে বাংলাদেশ 41 সালের মধ্যে স্মার্ট মানব সম্পদ যাতে হয় সে ব্যবস্থা আমরা নিচ্ছি। কারিগরি শিক্ষার উপরে জোর দিয়ে কারিগরি শিক্ষাকে আমরা জনপ্রিয় করার ব্যবস্থা নিয়েছি এবং যার ফলে আজকে আপনারা দেখবেন কারিগরি শিক্ষায় কিন্তু আরো বেশি মানুষ মনোযোগী হয়েছে। আমাদের নির্বাচনী ইস্তাহারে কিন্তু আমরা অগ্রাধিকার দিয়েছিলাম কর্মসংস্থানকে। তো এবারে আমরা জাতীয় আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদাকে বিবেচনায় নিয়ে আমরা দক্ষ মানব সম্পদ তৈরি করার কার্যক্রম হাতে নিয়েছি এবং দক্ষতা উন্নয়ন ইকোসিস্টেমের মৌলিক কাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়েছে এবং এর আওতায় দক্ষতা উন্নয়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগও নেওয়া হয়েছে। কারণ চতুর্থ শিল্প বিপ্লব আসলে তার উপযুক্ত জনগোষ্ঠী যাতে গড়ে উঠতে পারে সেই পদক্ষেপ আমরা নিয়েছি। স্বাস্থ্য সকল সুখের মূল আমরা মনে করি, কাজে চিকিৎসা সেবাটা জনগণের দৌড়গড়ে পৌঁছে দেওয়ার আমরা পদক্ষেপ নিয়েছি। অনেক সীমাবদ্ধতা থাকলেও আমরা কিন্তু এ ব্যাপারে কখনো পিছিয়ে হটিনি। আমাদের জনবল বৃদ্ধি, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ চিকিৎসা সুবিধা প্রত্যন্ত অঞ্চলে মানুষের দৌড়গড়ায় আমরা পৌঁছে দিচ্ছি। আমরা যে কমিউনিটি ক্লিনিক করেছি সেই ক্লিনিক আজকে কিন্তু সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে। সেখানে আমরা 30 প্রকার ঔষধ বিনা পয়সায় দিচ্ছি। বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক আজকে বিশ্বব্যাপী সমাদৃত। কমিউনিটি ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা সার্বজনীন স্বাস্থ্য পরিষেবা অর্জনের লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি, কমিউনিটি বেসড প্রাইমারি হেলথ কেয়ার, এ participatory and inclusive approach to achieving universal health services
এই শিরোনামে সরকারি বেসরকারি অংশীদারিত্বে বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মডেল প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে, যেটা আপনারা জানেন যে জাতিসংঘে ইতিমধ্যেই একটি রেজুলেশন নেওয়া হয়েছে, যেটা বলা হয়েছে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠায় এই সফল উদ্ভাবনী উদ্যোগকে ব্যাপক স্বীকৃতি দিয়ে এই উদ্যোগকে দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ হিসেবে উল্লেখ করে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের অনন্য উদাহরণ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে আমরা কোথায় ছিলাম আর আমরা কি করেছি? সরকারি মেডিকেল কলেজ ছিল মাত্র 12টা, এখন আমরা 3 গুণ বৃদ্ধি করছি, 32টা। বেসরকারি মেডিকেল কলেজ ছিল 24টা, এখন হচ্ছে 72টা, 3 গুণ বৃদ্ধি। বিশেষায়িত মেডিকেল কলেজ 8টি, এখন 15টি। উপজেলা পর্যায়ে হাসপাতাল 208টা ছিল, এখন 431টি, 2 গুণ বৃদ্ধি করা হয়েছে। সরকারি হাসপাতালের শয্যা সংখ্যা ছিল 33,589, এখন 71,000 বেড সংখ্যা। নার্সিং কলেজ অ্যান্ড ইনস্টিটিউট 99টা মাত্র ছিল, আগে ছিল 31টা, এখন 99টা, আমাদের সময় 3 গুণ বৃদ্ধি। সরকারি চিকিৎসক যেখানে মাত্র 9,338 জন চিকিৎসক ছিল, আজকে আমাদের সময় আমরা 30,173 জন চিকিৎসক নিয়োগ দিয়েছি, 3 গুণ। সরকারি নার্স যা ছিল মাত্র 13,602, এখন 44,357 জন, অর্থাৎ 3 গুণ আমরা বৃদ্ধি করেছি। এবং আমরা খাদ্য নিরাপত্তার সাথে সাথে পুষ্টি নিরাপত্তা দিয়েছি, মাতৃত্বকালীন সময়ে সেবা দিচ্ছি এবং শিশুদের বিভিন্ন টিকা দিচ্ছি, ভিটামিন এ খাওয়াচ্ছি, কৃমি রোগ যাতে না হয় তার জন্য আমরা তাদেরকে ওষুধ খাওয়াচ্ছি, যার ফলে আজকে যেমন মাতৃমৃত্যু হার প্রতি লাখে যেখানে 351 জন ছিল তা এখন প্রতি লাখে 136-এ নেমে এসেছে। আর শিশু মৃত্যু হার প্রতি হাজারে 60 জন ছিল, প্রতি হাজারে এখন 33-এ নেমে এসেছে। মানুষের গড় আয়ু যা ছিল মাত্র 67 বছর, এখন 72.2 বছরে উন্নীত হয়েছে। কাজে আমাদের ঔষধ শিল্পকে আমরা সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছি। দেশে ঔষধ এখানে উৎপাদন হচ্ছে, আমরা বিদেশেও রপ্তানি করছি। মানব সেবা উন্নয়ন এবং স্বাস্থ্য সেবার উন্নতি করা এবং সুস্বাস্থ্যের অধিকারী যেন আমাদের দেশের মানুষ হয়, সেই ব্যবস্থাটাই আমরা হাতে নিয়েছি। সাথে সাথে শিক্ষাকেও আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। এই বাজেটে মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ ও মানবিক গুণাবলী সম্পন্ন চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করার লক্ষ্যে বিজ্ঞান, প্রযুক্তি, জ্ঞান সমৃদ্ধ দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের গৃহীত কিছু পদক্ষেপ আমি তুলে ধরতে চাই, কারণ এত সময় আমি কিছুই করি নাই। আমরা কিছু মানে আমাদের দেশের জ্ঞানী গুণী তাদের কথা উল্লেখ করে বলা হলো যে তারা তো কিছু ভালো লাগে না, একটা গোষ্ঠী আছেই, যে তাদের জানার জন্য একটু বলে রাখা দরকার যে প্রাথমিক বিদ্যালয় আমাদের দেশে 2006 সালে ছিল 65,672, এখন 1,18,891, 2 গুণ বৃদ্ধি হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেটাও আমরা 2 গুণ বৃদ্ধি করেছি। প্রাথমিক মেয়েদের অংশগ্রহণ মাত্র 54% ছিল, সে এখন 98.25, অর্থাৎ 2 গুণ বৃদ্ধি পেয়েছে। ঝরে পড়ার হার কমে গেছে, মাত্র 13.15, 4 গুণ হ্রাস হয়েছে, কমে গেছে। কারিগরি শিক্ষা যা মাত্র 0.8% ছিল, এখন সেখানে 17.88%, এটা আরো বৃদ্ধি পাবে, আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। টিটিসি 9টা ছিল, এখন 166টা, অর্থাৎ 188 গুণ বৃদ্ধি করা হয়েছে। আমরা একেবারে প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করেছি, এটা 1 বছরের, আগামীতে এটা 2 বছর করারও আমাদের ইচ্ছা আছে। আমরা মসজিদ ভিত্তিক শিক্ষা, সেই সাথে সাথে প্যাগোডা, মন্দির, সেখানে গির্জা, সেখানেও শিক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে প্রাথমিক, ইবতেদায়ী, মাধ্যমিক, দাখিল ভোকেশনাল ও এসএসসি ভোকেশনাল স্তরে 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত 465 কোটি কপি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। এটা আর কোনো সরকার কোনোদিন করতে পারেনি। তাছাড়া আমাদের যে চাকমা, মারমা, গারো, তিপ্রা এবং সাদ্রি, তাদের ভাষায় তাদের শিশুরা যেন শিক্ষা নিতে পারে, এবং ব্রেল বই আমরা দিচ্ছি, যারা দৃষ্টি প্রতিবন্ধী তারাও যেন শিক্ষা গ্রহণ করতে পারে।
বিনা পয়সা আমরা এগুলি বিতরণ করে যাচ্ছি। আমাদের প্রায় 1495টি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে, যেখানে যেখানে বিদ্যালয় ছিল না আমরা করেছি। শিক্ষকদেরও আমরা প্রশিক্ষণ দিচ্ছি, তাদের চাকরি উন্নত করা হয়েছে, বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে, সাথে সাথে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কারণ ডিজিটাল পদ্ধতি করতে হলে কন্টেন্ট তৈরি থেকে শুরু করে অন্যান্য যা যা শিক্ষা দরকার সেই ব্যবস্থা আমরা করেছি, এবং তাদের শিক্ষার জন্য 67টি পিটিআই চালু রয়েছে এবং নতুন আরেকটা পিটিআই স্থাপনের কার্যক্রম চলছে। 2013 থেকে 2018 সাল পর্যন্ত 3 ধাপে 26,404টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। আর কে করেছে? আর জানি না আরো কোনো সরকার করেছিল কিনা। 1,04,000 জন শিক্ষককে আত্মীকরণ করা হয়েছে। শিক্ষা স্বাস্থ্যসেবার মান উন্নয়নের পাশাপাশি কর্মক্ষেত্রে যাতে সকলের নিরাপদ হয় সেজন্য বিভিন্ন নিরাপদমূলক কার্যক্রম আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। তাছাড়া যারা দুস্থ কর্মহীন শ্রমিকদের সুরক্ষায়ও নীতিমালা প্রণয়ন করেছি। কর্মক্ষেত্রে আহত হওয়ার ঝুঁকি থেকে সুরক্ষা প্রদানের জন্য এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম চালু করেছি। কর্মক্ষেত্রে শিশু শ্রম সম্পূর্ণভাবে যাতে নির্মূল করা হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি, সেখানে অনেক সাফল্য আমরা অর্জন করেছি। প্রায় 90,000-এর বেশি শিশুকে স্বাভাবিক জীবনে আমরা ফিরিয়ে এনেছি। সব থেকে বড় কথা হচ্ছে একটি সমাজে আমাদের এখানে নারী পুরুষ সমানভাবে যদি উন্নত না হয় তাহলে কোনো দেশ এগোতে পারে না। সমাজের একটা অংশ পড়ে থাকলে সেই দেশ কখনো উঠে দাঁড়াতে পারে না, সে সমাজ উঠতে পারে না। সেদিকে লক্ষ্য রেখেই আমরা নারীদের ক্ষমতায়নের পদক্ষেপ নিয়েছি। আজকে আমাদের সশস্ত্র বাহিনী থেকে শুরু করে বর্ডার গার্ড থেকে শুরু করে পুলিশ বাহিনী থেকে শুরু করে প্রশাসন থেকে সব জায়গায় কিন্তু আজকে নারীদের কর্মপরিধি বৃদ্ধি পেয়েছে। আমরা কর্মজীবী মহিলা এখন আমাদের বাংলাদেশে যারা কর্মজীবী তার সেটা ছিল মাত্র 2006 সালে ছিল মাত্র 21.20%, এখন তা 43.44%। তারপরে তো গৃহকর্মে যারা নিয়োজিত তাদের কথা হিসেবে ধরা হয় না, সেটা ধরলে তো আরো অনেক আমরা বোধহয় শতভাগই পাবো। আমরা নারীদের আত্মকর্মসংস্থানের জন্য 2006 সালে মাত্র বরাদ্দ ছিল 9,20,00,000 টাকা, এখন সেটা 27 গুণ বৃদ্ধি করে 2023 সালে 249,08,80,000 টাকা করা হয়েছে। আর মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় 13,04,000 জন নারী বিশেষ সুবিধা ভোগ করছে। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে নারী শিক্ষকের সংখ্যা 1,01,828 জন। প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষকের সংখ্যা হচ্ছে 4,03,191 জন। সেখানে প্রথমবার যখন সরকারি ছিলাম তখন একটা নির্দেশ দিয়েছিলাম প্রাথমিক বিদ্যালয়ে 60% অন্তত নারী শিক্ষক থাকবে, তার ফলে আজকে এটা হচ্ছে। তাছাড়া ভালনারেবল উইমেন বেনিফিট VWB কার্যক্রমের আওতায় 18,20,000 নারী আর্থিক সুবিধা পাচ্ছে। নারীদের আর্থিক বিকাশের লক্ষ্যে করমুক্ত আয় সীমা আমরা বিশেষ করে মহিলাদের জন্য একটু বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এই যে করমুক্ত আয় সীমা এটা 4 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রীকে যেটা করেছেন বলে। তারপর নারী উদ্যোক্তা আমরা সৃষ্টি করছি। জয়িতা ফাউন্ডেশন মাননীয় স্পিকার আপনি যখন মহিলা মন্ত্রণালয়ে ছিলেন এটা তখন করেছিলেন, সেখানেও মেয়েরা কাজ করার সুযোগ পাচ্ছে। নারীদের যারা কাজ করে আমরা ডে কেয়ার সেন্টার করে দিচ্ছি, একেবারে সচিবালয় থেকে বিভিন্ন জায়গায় যে ডে কেয়ার সেন্টার এর উদ্যোগটা আমরাই নিয়েছিলাম এবং আমরা তা করে দিয়েছি। আমরা চাই যে আমাদের খাদ্য নিরাপত্তার জন্য নিশ্চিত থাকি, কারণ পেটে খেলে পিঠে সয় কথায় বলে। ইতিমধ্যে আমরা 96 সালে এসেই গবেষণার উপর গুরুত্ব দিই আর তার শুভ ফলটা দেশবাসী আজকে পাচ্ছে। আজকে বিভিন্ন প্রকারের উন্নত প্রতিকূলতা সহিষ্ণু জাত উদ্ভাবন হচ্ছে। কৃষি যান্ত্রিকীকরণ ও কৃষি উপকরণ সহজলভ্যকরণ এবং ভর্তুকি প্রদানের ফলে কৃষি খাতে বিপ্লব সাধিত হয়েছে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। আমরা বিভিন্নভাবে খাদ্য উৎপাদন বৃদ্ধির দিকে দৃষ্টি দিয়েছি এবং আমাদের যে মঙ্গাপীড়িত এলাকার জীবন মানও আজকে উন্নত হয়েছে। আমরা কৃষি যান্ত্রিকীকরণ করার জন্য ইতিমধ্যে 2023 পর্যন্ত কম্বাইন্ড হারভেস্টার, রিপার, সিডার সহ বিভিন্ন ধরনের মোট 35,359টি কৃষি যন্ত্রপাতি সরবরাহ করেছি। কৃষিকে আমরা আধুনিক এবং যান্ত্রিকীকরণ করতে চাই। আর কৃষিতে যে সেচ সেটারও ব্যবস্থা আমরা নিচ্ছি এবং ধীরে ধীরে আমরা সোলার প্যানেলের মাধ্যমে এই সেচ কার্য যাতে হয় তার পদক্ষেপ আমরা নেব। কৃষি পণ্য সুরক্ষায় আমরা যাতে উদ্বৃত্ত পণ্যটা মজুদ রাখতে পারে সেই জন্য চিলিং সিস্টেমে আমরা
রক্ষণাগার তৈরি করা শুরু করেছি। এখাতে সার্বিক উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষিপণ্যের উৎপাদন ব্যয় কমিয়ে ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে আমরা এবারের বাজেটে 17,000 কোটি টাকা আলাদা বরাদ্দ রাখা হয়েছে শুধু মানুষের খাদ্য নিরাপত্তার জন্য। আগামী খাদ্য নিরাপত্তা বজায় রাখার স্বার্থে সার সহ কৃষিখাতে ভর্তুকি ও অন্যান্য সহায়তা অব্যাহত রাখা হবে। কৃষিতে বিপুল সাফল্য সত্ত্বেও ভবিষ্যতে উল্লেখযোগ্য ঝুঁকি সম্ভাবনা থাকে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সেখানে আছে। কাজে সেই দিকে লক্ষ্য রেখেই আমরা ইতিমধ্যেই লবণাক্ত সহিষ্ণু ধান বীজ উদ্ভাবন করেছে আমাদের বৈজ্ঞানিকরা, আমরা তা ব্যবহার করা শুরু করেছি। পাশাপাশি আমাদের জলমগ্ন ধান যাতে উৎপাদন হয়, খরা সহ্য ধান উৎপাদন হয় এবং অন্যান্য ফসলগুলো যাতে উৎপাদন হয় তার ব্যবস্থা আমরা নিচ্ছি। এবং উচ্চ ফলনশীল বীজ ইতিমধ্যেই কিন্তু উদ্ভাবন করা হচ্ছে এবং এটা চলমান থাকবে। এই গবেষণা সবসময় চলমান থাকবে। এবং জলবায়ু পরিবর্তন অভিজ্ঞতা প্রাকৃতিক দুর্যোগ সহিষ্ণু নতুন নতুন জাত উদ্ভাবন। তাছাড়া উৎপাদনের ক্ষেত্রে আমি বলেছি কোনো জায়গা অনাবাদি থাকবে না, সেগুলি যাতে চাষ হয় সমস্ত পতিত জমি চাষের আওতায় আনা, উচ্চ ফলনশীল জাত ব্যবহার করা, বাড়ির উঠোন এমনকি প্রত্যেকের বাড়ির উঠোনে পুষ্টি বাগান সৃষ্টি করা, ছাদে বাগান সৃষ্টি করা এবং পতিত জমি চাষ করা, সব দিকভাবেই আমরা এই উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ নিয়েছি। আমরা এখানে প্রণোদনাও দিচ্ছি। আমরা চাই যে আমাদের শুধু ভাত খেলে তো হবে না, আমিষও দরকার। তাই মাছ এবং পশু সম্পদ উৎপাদন, পাখি উৎপাদন অর্থাৎ হাঁস মুরগি থেকে শুরু করে মৎস্য প্রাণী সম্পদ উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেখানেও ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা এখন আমাদের যে মুক্ত জলাশয় সেখানে মাছ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে মিষ্টি পানির মাছ উৎপাদনে আমরা বিশ্বে 5টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। আমাদের সবসময় আমরা লক্ষ্য করি যে আমাদের যে সমুদ্র সীমা আমরা অর্জন করেছি। দুর্ভাগ্যের বিষয়, জাতির পিতা আইন করে গিয়েছিলেন 1974 সালে। এরপর জিয়াউর রহমান, জেনারেল এরশাদ, খালেদা জিয়া সবাই ক্ষমতা এসেছে, কিন্তু সমুদ্র সীমা আমাদের যে অধিকার এ ব্যাপারে কোনো কথা বলার সাহসই তারা করতে পারেনি। কিন্তু আমরা মিয়ানমার, ভারতের সাথে সেই সমুদ্র সীমা আমরা অর্জন করেছি। এখন আমরা ব্লু ইকোনমি শুরু করেছি। আমাদের জেলেরা আমাদের মাছ সংরক্ষণ বা জাটকা সংরক্ষণ বা যখন মাছ ডিম পাড়ে ওই সময় মাছের অভয়ারণ্য রক্ষা করার জন্য জেলেরা তাদের জন্য কিছুদিনের জন্য তাদের মাছ ধরা বন্ধ থাকে, তখন তাদের প্রত্যেককে আমরা 40 কেজি করে খাদ্য সরবরাহ করে থাকি এবং তাদের সুরক্ষায় আমরা বিভিন্ন পদক্ষেপ নিই। কাজে এর ফলে আমাদের মাছের উৎপাদন এবং মাছ সুস্বাদু হচ্ছে। আমরা ইতিমধ্যে যে কৃষিতে যে পদক্ষেপ নেওয়ার ফলে আজকে কোথায় আছি, দানাদার শস্য উৎপাদন আজকে আমরা তা 4 গুণ বৃদ্ধি করেছি। সেচের আওতায় কৃষি জমি 3 গুণ বৃদ্ধি করেছি। মাংস উৎপাদন 8 গুণ বৃদ্ধি পেয়েছে, মাছ উৎপাদন 4 গুণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ মানুষের খাদ্যের সাথে সাথে আমিষ সরবরাহ সব ব্যবস্থায় আমরা নিচ্ছি। তাছাড়া আমাদের অন্যান্য যে ফসল সেগুলি উৎপাদনের দিকে আমরা ব্যবস্থা নিচ্ছি। বাংলাদেশের সার্বিক উন্নয়নের যে সব থেকে দরকার যোগাযোগ ব্যবস্থা। একটা হচ্ছে তথ্য প্রযুক্তি যোগাযোগ, আর একটা হচ্ছে মানুষের চলাচলের জন্য যোগাযোগ ব্যবস্থা। আজকে বাংলাদেশে যতগুলি ব্রিজ দেখা যায় একে একে সবই তো আমাদের হাতেই করা প্রকৃতপক্ষে। আমি সব তো নাম বলতে পারবো না, তারপর আমি বলবো। তবু আমরা যে ভৌগোলিক ভৌত অবকাঠামো খাতে 1.5 দশকে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। সেখানে জেলা, আঞ্চলিক ও জাতীয় পাকা সড়ক 3 গুণ বৃদ্ধি হয়েছে। মহাসড়ক করেছি আমরা। গ্রামীণ সড়ক 76 গুণ গ্রামীণ সড়ক বৃদ্ধি করা হয়েছে। রেলপথ 1.5 গুণ বৃদ্ধি করা হয়েছে। বিমান 2 গুণ বৃদ্ধি করা হয়েছে। পদ্মা নদীর উপর আমরা সেতু নির্মাণ করেছি। আর যমুনা নদীর উপর সেতু, এটা তো প্রথমবার সরকার এসেছিলাম তখনই নির্মাণ করেছি, যে সেতুগুলির সাথে রেল যোগাযোগ, গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন, ওয়াইফাই কানেকশন সবকিছু সে বহুমুখী এই সেতু। আমরা এখন আবার যমুনা নদীর উপরে আমরা যেহেতু আমাদের রেলকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি, তাছাড়া বাংলাদেশ ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে যুক্ত হবে, সেজন্য আলাদা রেল লাইনও করে দিচ্ছি। খুব শীঘ্রই সেটা শেষ হবে।
কাজে সে ব্যবস্থা আমরা নিয়েছি। ঢাকা মহানগর যানজট অত্যন্ত কষ্টকর ছিল, সেটাকে সহনশীল করার জন্য এবং পরিবেশ যাতে রক্ষা পায় সেদিকে লক্ষ্য রেখেই ইতিমধ্যে আমরা গণপরিবহন হিসেবে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর আওতায় 6টা মেট্রো রেল সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা আমাদের উত্তরা থেকে এখন মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলছে। এই মেট্রো রেলে 2,40,000 যাত্রী যাতায়াত করে। আমাদের বিরোধী দলের নেতা কিছু আমাদের অর্থনীতিবিদদের কথা বলেছেন। আমি শুনেছিলাম কিছু অর্থনীতিবিদ, কিছু আমাদের মানে যারা আতেল আর কি, বুদ্ধি বেচিয়া জীবিকা নির্বাহ করেন যাহারা, তারা বলেছিলেন মেট্রো রেলের কি প্রয়োজন ছিল, 30,000 কোটি টাকা খরচ করে মেট্রো রেল না করলেই চলতো। এটা তো মানে অপচয়। 3,000 কোটি টাকা দিয়ে বাস কিনলেই তো যানজট মুক্ত হবে। এই হলো বুদ্ধিজীবীদের বুদ্ধি। আর এখন মেট্রো রেল মানুষের জীবন, বিশেষ করে মহিলাদের জন্য সব থেকে নিরাপদ চলাচলের সুযোগ করে দিয়েছে। আমাদের এই বুদ্ধিজীবীরা এখন কি বলবেন সেটা একটু জানতে ইচ্ছা করে আমার। তার সাথে দেখা হলে একটু জিজ্ঞেস করতে পারতাম। মাননীয় স্পিকার, আমরা কিন্তু মতিঝিল পর্যন্ত করছি, ওটা আমরা এখন এই মেট্রো রেল কমলাপুর রেল স্টেশন পর্যন্ত করে দিচ্ছি। আর এছাড়া আমরা এমআরটির জন্য যেমন লাইন 1, লাইন 5, এটা হচ্ছে নর্থ রোড, এবং লাইন 5 সাউথ রোড, এমআরটি 2 ও লাইন 4 এর কাজ পর্যায়ক্রমে 2028 থেকে 2030 সালের মধ্যে সম্পন্ন করলে ইনশাল্লাহ ঢাকার কোনো যানজট বলে কিছু থাকবে না। মানুষ খুব আরামে চলাফেরা করতে পারবে এবং মানুষের জীবন মানও উন্নত হবে। সেই সাথে সাথে আমাদের বিভাগীয় শহরগুলিকেও আমরা এই ধরনের আমরা ইতিমধ্যে চট্টগ্রামে ফিজিবিলিটি স্টাডি শুরু করেছি। অন্যান্য বিভাগীয় শহরগুলিতেও যাতে এই ধরনের যোগাযোগ ব্যবস্থা, উন্নত যোগাযোগ ব্যবস্থা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা করতে পারি, সে পদক্ষেপও আমরা নেব। মেট্রো রেল বাস্তবায়ন করে দেবো প্রত্যেকটা বিভাগীয় হেডকোয়ার্টার, সেটাই আমাদের প্ল্যানে আছে। সব থেকে বড় আরেকটি অর্জন আমরা করেছি, কর্ণফুলী নদীর তলদেশ থেকে আমরা টানেল করেছি, বঙ্গবন্ধু শেখ মুজিব টানেল। এর ফলে একেবারে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে, শুধু চট্টগ্রাম না, চট্টগ্রাম হয়ে কক্সবাজার হয়ে সেই মহেশখালী মাতারবাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে। এটা শুধু আমাদের বাংলাদেশ না, এখানে আমাদের আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থারও একটা সুযোগ হবে, ব্যবসা বাণিজ্য প্রসার করবে। কারণ মহেশখালী মাতারবাড়িতে আমরা ডিপ সি পোর্ট করছি, কাজে সেখানে আমাদের ব্যবসা বাণিজ্য, রপ্তানি আমদানি অনেক সহজ হবে। আর সেই সাথে আরেকটি লক্ষ্য আছে, আমরা মিরসরাইতে যেহেতু আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করছি, এই মিরসরাই কেন প্রয়োজনে একে ফেনী থেকে নিয়ে কক্সবাজার পর্যন্ত আমরা মেরিন ড্রাইভ নির্মাণ করব। একদম ওখান থেকে সোজা চলে যাবে, সাগরের পাড় দিয়ে গাড়িতে করে সোজা পৌঁছানো যাবে। সে ব্যবস্থা করবারও ইচ্ছা আমাদের আছে। কারণ আমাদের টানেল হওয়ার পরে এখন চট্টগ্রাম সে আনোয়ারা থেকে শুরু করে প্রত্যেকটা এলাকার সাথে একটা সংযুক্ত হয়েছে, সেই ব্যবস্থাটা আমরা কিন্তু নিচ্ছি। আর তাছাড়া আমরা এখানে একটা রেল লাইনও তৈরি করা হচ্ছে, কালুরঘাট রেল লাইন নতুনভাবে আমরা তৈরি করার পদক্ষেপ নিয়েছি, সেই চুক্তিও আমরা করে ফেলেছি। কাজে এখানে মিরসরাই থেকে টেকনাফ পর্যন্ত অনেক শিল্প, বাণিজ্য এবং পর্যটন এটা বিকশিত হবে, এলাকার মানুষ আরও উন্নতি পাবে। আমরা মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডি বাস্তবায়ন করে যাচ্ছি। গভীর সমুদ্র বন্দর, বিদ্যুৎ প্লান্ট, এলএনজি, এলপিজি টার্মিনাল সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আমি মনে করি যে এইসব প্রকল্প বাস্তবায়নে আমাদের এই অঞ্চলে পূর্ব ও দক্ষিণ এশিয়া অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের হাব হিসেবে বাংলাদেশ গড়ে উঠবে। এই অঞ্চলের ব্যাকওয়ার্ড
ফরওয়ার্ড লিঙ্কের শিল্প কারখানা, সাপ্লাই চেইন, ভ্যালু চেইন ইত্যাদি প্রতিষ্ঠায় ব্যাপক অবদান রাখবে। তাছাড়া আরেকটি বন্দর আমরা নির্মাণ করেছি, পায়রা বন্দর, রামনাবাদ নদীর তীরে। সে বন্দরটাও আমরা 19টি কম্পোনেন্ট নিয়ে আমরা ধীরে ধীরে সেটা উন্নত করছি, যেটা আমাদের আরেকটি বন্দর ভবিষ্যতে ওটাও সমুদ্র বন্দর হিসেবেই গড়ে উঠবে। আমরা আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, তার থার্ড টার্মিনাল ইতিমধ্যে আমরা নির্মাণ করেছি। বাংলাদেশ আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে প্রাচ্য ও পাশ্চাত্যের একটা সেতু বন্দর রচনা করবে, এখান থেকেই সবাই যাবে। তাছাড়া কক্সবাজারও আমরা একটি আন্তর্জাতিক বিমান বন্দর করে দিচ্ছি। আর আমাদের সময় বাংলাদেশে সিলেট এবং চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর আমরা প্রতিষ্ঠা করি। আমাদের হযরত শাহজালাল বিমানবন্দরে আমরা আশা করছি যে এটা সম্পূর্ণ যখন চালু হবে তখন 12 মিলিয়ন প্যাসেঞ্জার হ্যান্ডেলিং করার সক্ষমতা তৈরি হবে, অতিরিক্ত 5.35 মিলিয়ন কার্গো হ্যান্ডলিং সক্ষমতাও সৃষ্টি হবে। আমাদের দেশে দারিদ্র্য বিমোচনের জন্য যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত প্রয়োজন। যে কুড়িগ্রাম এই জেলার ভিতরে 16টা নদী, চরম দুঃখ পেতে হতো মানুষকে চলাচলে। আজকে কুড়িগ্রাম, লালমনিরহাট রংপুরের সাথে সংযুক্ত হয়েছে। লালমনিরহাটের সাথে আমরা লালমনিরহাট এবং রংপুর গঙ্গাচড়া ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে। কুড়িগ্রামের সাথে গাইবান্ধা ব্রিজ নির্মাণ হচ্ছে, ধরলা ব্রিজ করা হয়েছে, রাজীবপুরের সাথে জামালপুর দেয়ানগঞ্জে ব্রিজ করা হয়েছে। এভাবে শুধু উত্তরাঞ্চল না, এমন করতা নদীর উপর পঞ্চগড়ের সাথে নীলফামারী ব্রিজ আমরা করে দিয়েছি, ঘোড়াঘাট এবং পীরগঞ্জের সাথে ব্রিজ করে দিয়েছি। এরকম আমি এত বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। আমরা এই যোগাযোগ ব্যবস্থা করেছি বলেই আজকে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য এসেছে। আর দক্ষিণে তো করেইছি, একেবারে শিকাপুর, দোয়ারিকা, গাবখান থেকে শুরু করে কীর্তনখোলা সমস্ত লেবুখালী সব ব্রিজ আমাদের সময় করা। আমাদের লক্ষ্য হচ্ছে শুধু বাংলাদেশ না, আমরা এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হব। কাজী বঙ্গবন্ধু সেতু এশিয়ান হাইওয়ে 2 এবং এশিয়ান হাইওয়ে 4-1 এর সাথে যুক্ত হয় প্রতিবেশী দেশসমূহ যোগাযোগ সহজতর হবে এবং এর সঙ্গে আমাদের রেল এবং সড়ক 2 যোগাযোগেই আমরা সংযুক্ত হব বিশ্বের সাথে। বিদ্যুৎ নিয়ে অনেক কথা, যে বিশেষ আইন করেছি সেটারও সমালোচনা শুনলাম। আমার প্রশ্ন হচ্ছে, এই বিশেষ আইনটা যদি আমরা না করতাম আর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি যদি নির্মাণ না করতাম, আজকে বিদ্যুৎটা আসতো কোত্থেকে? 96 সালে এসে পেলাম মাত্র 1600 মেগাওয়াট। তখনই তো বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন শুরু করলাম, 4300 মেগাওয়াটে রেখে গিয়েছিলাম। 8 বছর পরে এসে দেখি সেটা আবার কমে গেছে। সেখান থেকে যাত্রা শুরু করে এখন 30,000 মেগাওয়াটে আমরা সক্ষমতা অর্জন করেছি। এটা বোধহয় আমাদের অনেকেরই ধারণা যে 30,000 মেগাওয়াট তো 30,000 মেগাওয়াটে উৎপাদন হবে, তা কিন্তু হয় না। এটা যান্ত্রিক বিষয়। আমার যেটা প্রয়োজন সেটা হবে। আর তাছাড়া অনেক বিদ্যুৎ কেন্দ্র সেগুলি রিফার্বিশ করতে হয়, সেগুলিকে অনেক সময় যত্ন করতে হয়, সেগুলির কোনো ত্রুটি দেখালে সেগুলিও রক্ষণাবেক্ষণ করতে হয়। আর সবসময় হাতে একটা অতিরিক্ত বিদ্যুৎ থাকতে হয়। যে কোনো সময় একটা জায়গায় যদি ট্রিপ করে আমি যদি সাথে সাথে সরবরাহ করতে পারি, তার জন্য বিকল্প ব্যবস্থা রাখতে হয়। এটা হচ্ছে চিরাচরিত নিয়ম। যারা এই বিষয়টা জানেন না বা অজ্ঞানতাও হতে পারে আর ইচ্ছাকৃত হতে পারে, 2 রকমই হতে পারে। কিন্তু বিদ্যুৎ উৎপাদন যা আমরা করেছি, এখানে কিন্তু আমরা যখন সরকার এসে আমাদের কি ছিল, আশু করণীয় বিদ্যুৎ সমস্যা দূর করার, এরপরে মধ্যমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমরা কিন্তু আশু যেটা করণীয় সেটা করেছি, এরপরে মধ্যমেয়াদীটা হয়েছে, এখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে আমাদের। এখন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চলে আসছে, আর কিছুদিনের মধ্যে সেটা চালু হবে। তাছাড়া আমাদের আরেকটা লক্ষ্য হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে আমরা 6 গুণ বৃদ্ধি করেছি। সেই সাথে সাথে আমাদের একটা হিসাব আছে, 2030 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা হবে 40,000 মেগাওয়াট।
আর 2040 সাল নাগাদ হবে 60,000 মেগাওয়াট এই পরিকল্পনা নিয়ে, এবং এর মধ্যে 40% হবে ক্লিন এনার্জি, সোলার প্যানেল, বায়ু চালিত বিদ্যুৎ। ইতিমধ্যে আমরা একটু শুরু করেছি পরীক্ষামূলকভাবে, এবং সেই সাথে আরেকটা আছে এখন জলবিদ্যুৎ। আমরা নেপাল ভুটান থেকে বিদ্যুৎ আনবো, ইতিমধ্যে ভারতের সাথেও কথা হয়েছে, আমরা সেটাও আনতে পারবো। এইভাবে আমরা বহুমুখী বিদ্যুৎ উৎপাদন করে আমাদের এই চাহিদাগুলি পূরণ করার আমরা ব্যবস্থা নিয়েছি, এবং সেটা পরিবেশ বান্ধব যাতে হয় সেদিকে আমরা দৃষ্টি দিয়েছি। আমাদের জ্বালানির সমস্যা, একটা কথা মনে রাখতে হবে, যখন মানুষ দরিদ্র ছিল, ব্যবহার করতে পারতো না, তখন কিন্তু চাহিদাও কম ছিল। আমরা গ্রাম পর্যায় পর্যন্ত মানুষের আর্থসামাজিক উন্নতি করেছি। এর ফলে বিদ্যুৎ উৎপাদনের সাথে সাথে কিন্তু তাদের ব্যবহারও বৃদ্ধি পেয়েছে, এবং ব্যবহার বৃদ্ধি। এখন তো সকলের হাতে মোবাইল ফোন চার্জ করতে হয়, সাথে সাথে আমাদের টেলিভিশন, ফ্রিজ তো ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। এরপরে বিদ্যুৎ দিয়ে তারা লেখাপড়া থেকে শুরু করে সব কাজই করতে পারছেন। ছোটখাটো ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, ছোটখাটো ক্ষুদ্র মেশিনারি তৈরি হচ্ছে, নানাভাবে কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু আমরা করতে সক্ষম হয়েছি। কাজেই ওই বিদ্যুৎ উৎপাদন করে কি হবে, কমাতে হবে বা এইসব কথা বলার কোনো যৌক্তিকতা নাই। আর লোডশেডিং, মাননীয় স্পিকার, আমি বলে দিচ্ছি যে আবার গ্রামে লোডশেডিং যেন না দেয়। এই গুলশান, বনানী, বাড়িধারা এইসব বড় লোকদের এলাকায় 2000 মেগাওয়াট লোডশেডিং দিয়ে তাদেরকে মনে করিয়ে দিতে হবে যে এখন এয়ার কন্ডিশন, গাড়ি, বাড়িতে লিফট ইত্যাদি যে আরাম আয়েসটা, এটা যে আসমান থেকে পড়েনি, এটা যে আমাদের করা, সেটা মনে করায় দেওয়ার জন্যই অন্তত লোডশেডিং ওইসব বিত্তশালীদের দিতে হবে। এই ব্যবস্থাটাই করব আমরা। ইতিমধ্যে জ্বালানি তেলে আমরা যেমন এলএনজি আমদানি করছি, এটা ঠিক। আমাদের নিজস্ব গ্যাস আমরা উত্তোলন করছি। আওয়ামী লীগ সরকার আসার পরেই আমরা বাপেক্সকে শক্তিশালী করেছি। 3টা 3 ডাইমেনশনাল রিগ আমি কিনে দিয়েছি, তাদের ট্রেনিং করিয়েছি। কাজে এখানেও আমাদের গ্যাস অনুসন্ধান, উত্তোলন দেশি বিদেশি সব ধরনের ব্যবস্থা সম্মিলিতভাবেই করা হচ্ছে। পাশাপাশি সমুদ্রের থেকেও গ্যাস উত্তোলন বা তেল পাওয়া যায় কিনা সেটা আমরা দেখব। আর সেই সাথে সাথে জ্বালানির খাতের সমস্যা সমাধানে আমরা ভারতের থেকে পাইপ লাইনে তেল আমদানি করছি। এটা এখন পার্বতীপুর আসছে, এবার আমি কথা বলে এসেছি, এটা নাটোর পর্যন্ত যাতে পাইপ লাইনে এই তেলটা নুমালীগড় থেকে আসে সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি, এবং জ্বালানি তেল যাতে মজুদ থাকে সে ব্যবস্থা আমরা নিচ্ছি। আর এবছর জ্বালানি উন্নয়ন তহবিলে 100 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমানে যে বিপুল পরিমাণ ভর্তুকি হচ্ছে, ধীরে ধীরে ভর্তুকি তো আমাদের কমাতেই হবে, কারণ এই খাতে কেন ভর্তুকি দেবো? বেশি বেশি এয়ার কন্ডিশন, ফ্রিজ, টেলিভিশন, লিফট চলার জন্য দেব? তা তো দেবো না। আমার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন যেটা দরকার আমরা সেটা করব। সেই জন্য যে যত বেশি ব্যবহার করবে তাকে উৎপাদনের যে খরচ, সেই খরচটা অবশ্যই দিতে হবে। কিন্তু আমরা হঠাৎ করে করছি না, ধীরে ধীরে এটা সহনশীল করে করা হচ্ছে। কিন্তু যাতে মানুষ পায় বিদ্যুৎ, সে ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা এবং জ্বালানি ব্যবস্থা ইন্ডাস্ট্রি চালানোর জন্য সে ব্যবস্থাও আমরা করছি। এখন তো সব জায়গায় আমাদের ভর্তুকি, এলএনজিতেও আমরা ভর্তুকি দিই, কিন্তু ভবিষ্যতে সেই ভর্তুকি দেওয়া হবে না। আমাদের সব থেকে বড় একটা অর্জন হয়েছে সামাজিক সুরক্ষায়। প্রায় 115টি কর্মসূচির মাধ্যমে আমরা সামাজিক সুরক্ষা দিয়ে যাচ্ছি। 2024-25 অর্থ বছরে এই খাতে এখন দেখা যাচ্ছে যে এই কর্মসূচির জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে 1,36,000 কোটি টাকা, যেটা সামাজিক নিরাপত্তা কর্মসূচির ক্ষেত্রে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হবে, যেখানে নারী, শিশু, প্রতিবন্ধী, সমাজে পিছিয়ে পড়া সকল অনগ্রসর তাদের জীবন মান উন্নত করা হবে। এবং টেকসই সামাজিক নিরাপত্তা গড়ে তোলা এবং সামাজিক সুরক্ষার ব্যাপ্তি আরো সুগভীর করতে আমরা সার্বজনীন পেনশন স্কিম চালু করেছি। এই পেনশন স্কিম আমি দেখলাম যে কেউ আন্দোলন করে, কেউ অনেক কিছু কথা বলে, কিন্তু সার্বজনীন পেনশন স্কিমের সুফলটা দেশবাসী পাবে। আজকে আমাকে ভাতা দিতে হয়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিভিন্ন ভাতা আমরা দিই, নানাভাবে অনুদান দিতে হয়। একটা বয়সের পর কাজ যখন আর করার সক্ষমতা থাকে না, তখন
হয় ছেলে মেয়ে, ছেলের বউ বা এদের উপর বা কারোর উপর মুখাপেক্ষি হয়ে থাকতে হয়, সেটা যাতে না থাকতে হয়। সামাজিক সুরক্ষাটা নিশ্চিত থাকে, আর নিজের কর্মস্থান থেকে যখন আমরা অবসর নেব তখন যেন নিজে অন্তত কিছু আর্থিক সচ্ছলতা হয়, সেই ব্যবস্থাটাই কিন্তু এই সার্বজনীন পেনশন স্কিমে নেওয়া হয়েছে। সার্বজনীন পেনশন স্কিমে 5টি ক্যাটাগরিতে নাগরিকদের নিবন্ধনের সুবিধা প্রদান করে পেনশনার হওয়ার সুযোগ রাখা হয়েছে। স্কিমগুলো হলো, একটা হচ্ছে সমতা স্কিম, যারা একেবারে নিম্ন আয়ের জনগণ, তাদের জন্য পরিচিত সমতা স্কিমের আওতায় আমরা যেমন আমাদের পরিসংখ্যান ব্যুরো তারা যে সার্ভে করে, সেখান থেকে যাদেরকে একেবারে দরিদ্র হিসেবে চিহ্নিত করে, তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। সমতা স্কিমে কোনো ব্যক্তি 500 টাকা করে জমা দিলে সরকারের পক্ষ থেকে তার জন্য আরো 500 টাকা জমা দিয়ে 30 বছর ধরে এইভাবে জমা হতে থাকলে 60 বছর পূর্তিতে আজীবন মাসিক পেনশন পাবেন 12,466 টাকা। আর সুরক্ষা স্কিমের আওতায় অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা সহকর্মী নিয়োজিত ব্যক্তি, তারা নির্ধারিত হারে অংশগ্রহণ করতে পারে। এই স্কিমে প্রতি মাসে 2,000 টাকা করে জমা প্রদান করলে 30 বছর পর মাসিক 24,932 টাকা করে আজীবন পেনশন পেতে থাকবে। প্রগতি স্কিম, বিদ্যমান আইন আওতায় নিবন্ধিত ব্যক্তি, মালিকানাধীন বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি, কর্মচারী বা উক্ত প্রতিষ্ঠানের মালিক নির্ধারিত হারে চাঁদা প্রদানপূর্বক প্রগতি স্কিমে অংশগ্রহণ করতে পারে। কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের কর্মচারীদের জন্য এই স্কিমে অংশগ্রহণের ক্ষেত্রে স্কিমের চাঁদা 50% কর্মী, বাকি 50% প্রতিষ্ঠান প্রদান করবে। আর কোনো বেসরকারি প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে সার্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ না করলেও উক্ত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কোনো কর্মচারী নিজ উদ্যোগে এককভাবে এই স্কিমে অংশগ্রহণ করতে পারবে। এখানে কি সুবিধাটা পাবে? 2,000 টাকা করে জমা প্রদান করলে 30 বছর পর আজীবন 24,932 টাকা করে পেনশন পেতে থাকবে। আর 10,000 টাকা করে যদি জমা করে তাহলে 30 বছর পর মাসে আজীবন 1,24,660 টাকা করে পেনশন পেতে থাকবেন। কাজে জীবনের জন্য একটা সুরক্ষার ব্যবস্থা এখানে করা হচ্ছে। আর প্রবাসে আমাদের অনেক কর্মীরা কাজ করে, তারা কাজ শেষে দেশে ফিরে আসে, তাদের আর কিছু অনেক সময় করার থাকে না। সেই ক্ষেত্রে আমরা প্রবাস স্কিমও চালু করেছি। এখানে বিদেশে যারা থাকেন বা বাংলাদেশের নাগরিক, তাদের অভিপ্রায় অনুযায়ী বৈদেশিক মুদ্রায় পরিশোধের শর্তে নির্ধারিত হারে চাঁদা প্রদানপূর্বক এই স্কিমে অংশগ্রহণ করতে পারেন। তবে কেউ চাইলে তার রেমিট্যান্স ব্যাংক অ্যাকাউন্ট হতেও ট্রান্সফারের মাধ্যমে দেশীয় মুদ্রায় চাঁদা পরিশোধ করতে পারবেন। বৈদেশিক মুদ্রায় পরিশোধিত মাসিক জমার বিপরীতে সরকার নির্ধারিত হারে যে প্রণোদনা দেওয়া হয়, এখন সেই প্রণোদনা অব্যাহত থাকবে। বৈদেশিক মুদ্রায় পরিশোধিত মাসিক জমার বিপরীতে আমরা তাদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছি। তারা দেশে যখন তারা ফিরে আসবেন সমপরিমাণ অর্থ দেশীয় মুদ্রায় পরিশোধ করা সহ প্রয়োজনীয় স্কিম পরিবর্তনও করতে পারবেন। পেনশন স্কিমের মেয়াদ পূর্তিতে পেনশনার দেশীয় মুদ্রায় পেনশন প্রাপ্য হবেন। কোনো প্রবাসী এই স্কিমে 2,000 টাকা করে জমা প্রদান করলে 30 বছর পর আজীবন মাসে 24,932 টাকা পেনশন পেতে থাকবে। আর 10,000 টাকা করে রাখলে 30 বছর পর মাসে আজীবন 1,24,660 টাকা করে পেনশন পেতে থাকবেন। এই 4টা স্কিমে নিবন্ধিত ব্যক্তি যে কোনো সময় স্কিম বা চাঁদার নির্ধারিত হার পরিবর্তন করতে পারবেন। সার্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণকারী ব্যক্তি তার জরুরি প্রয়োজনে মোট জমার 50% ঋণও নিতে পারবেন। মাসিক জমার উপর নির্ধারিত হারে আয়কর রিবেট প্রাপ্য হবেন। প্রাপ্ত মাসিক পেনশন আয়কর মুক্ত থাকবে। প্রত্যয়, স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং সকল সংস্থার অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানে যোগদানকারী নতুন কর্মকর্তা কর্মচারীদের জন্য এই স্কিম মূল বেতনের 10% বা সর্বোচ্চ 5,000 টাকা যা কম হয় তা কর্মচারী বা সমপরিমাণ অর্থ প্রতিষ্ঠান প্রতি মাসে জমা করে স্কিমে যুক্ত হবে। এই স্কিমে মাসিক 2,000 টাকা করে জমা প্রদান করলে 30 বছর পর আজীবন
932 টাকা করে পেনশন পেতে থাকবেন। আর 10,000 টাকা করে জমা রাখলে 30 বছর পর মাসে আজীবন 1,24,660 টাকা করে পেনশন পেতে থাকবেন। 2025 সালের 1 জুলাই থেকে, এবছর না, 2025 সালের জুলাই থেকে নতুন নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরও সার্বজনীন পেনশন স্কিমের আওতায় অন্তর্ভুক্ত করা হবে। এর মাধ্যমে শ্রেণী পেশা নির্বিশেষে বাংলাদেশ সকল নাগরিকের জন্য সার্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে, তাদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে। এখানে রাজনীতিবিদ, ডাক্তার, তারপরে শিক্ষক, ছাত্রছাত্রী, ব্যবসায়ী বা কৃষক, শ্রমিক সকলেই এই পেনশনে তারা যুক্ত হতে পারেন, যা তাদের বয়সকালে একটা সুরক্ষার ব্যবস্থা করা হবে। সেই জন্য আমরা এই ব্যবস্থাটা নিয়েছি। আমরা চাই আমাদের দেশ আরো উন্নত হোক। আমরা খুব শীঘ্রই উন্নয়নশীল দেশে পদার্পণ করব। আমরা আমাদের দেশকে পরিকল্পিতভাবেই উন্নত করতে চাই। আর সেদিকে লক্ষ্য রেখেই 2026 সালে যেহেতু বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করবে, সেদিকে আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি। এই প্রস্তুতি, পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন এবং মনিটরিং সংক্রান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে জাতীয় পর্যায়ের কমিটি গঠন করেছি। এই জাতীয় কমিটির আওতায় 7টি সাব কমিটি রয়েছে। এই কমিটিগুলি হলো প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যান্ড অ্যাক্সেস অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সাব কমিটি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস IPR সাব কমিটি, WTO ইস্যুস আদার দ্যান মার্কেট অ্যাক্সেস ও ট্রিপস সাব কমিটি, ইনভেস্টমেন্ট, ডোমেস্টিক মার্কেট ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন সাব কমিটি, ইন্টারনাল রিসোর্স মোবিলাইজেশন অ্যান্ড ট্যারিফ rationalization subcommittee, smooth transition strategy subcommittee and branding Bangladesh abroad subcommittee. আমি মনে করি যে এর মধ্যে আমাদের সারা বিশ্বে আমাদের পণ্যের বাজার সম্প্রসারণ, মেধাস্বত্ব সুরক্ষা, দেশীয় সম্পদ সঞ্চালন, বাংলাদেশের পরিচয়কে বিশ্বে আরো ব্যাপকভাবে আমরা উন্নত করার জন্য এবং তুলে ধরার জন্য বিশেষ পরিকল্পনা প্রণয়ন করছি। কারণ এলডিসি উত্তরণ পরবর্তী আন্তর্জাতিক বাণিজ্যে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় লজিস্টিক নীতি 2024 প্রণয়ন করা হয়েছে, যা জাতীয় প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জন ও বাণিজ্য বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি, দক্ষ পরিবহন ও সেবা নিশ্চিত করবে। আমরা এই লজিস্টিক উন্নয়ন সমন্বয় কমিটি এটা আমরা গঠন করেছি মুখ্য সচিবের নেতৃত্বে। সেখানে 5টি সাব কমিটি রয়েছে। একটা হচ্ছে পলিসি ও রেগুলেটরি ফ্রেমওয়ার্ক উপকমিটি, অবকাঠামো উপকমিটি, প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়ন উপকমিটি, প্রযুক্ত ডিজিটালাইজেশন উপকমিটি এবং বিনিয়োগ আকর্ষণ উপকমিটি। এখানে এটা হতে যে বিনিয়োগ যাতে আমরা আরো বেশি নিতে পারি, ওয়ান স্টপ সার্ভিস দেওয়া হয়েছে। সেখানে 150টি সেবা প্রদানের লক্ষ্য স্থির করা হয়েছে, 115টি সেবা দেওয়া হচ্ছে। 100টি অঞ্চল আমরা তৈরি করেছি, এখানে আরো যাতে বিনিয়োগ আসছে। আমাদের 41 সালের মধ্যে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করতে হবে, সেদিকে লক্ষ্য রেখে গবেষণা অব্যাহত রাখতে হবে। এই গবেষণার মাধ্যমে আমরা কি কি করতে পারি সেটা আমরা দেখব। আমাদের যেমন সমুদ্র সীমা আমরা যে অর্জন করেছি, সেখানে ব্লু ইকোনমি সেটাও কার্যকর করা এবং সমুদ্র সম্পদ আমাদের অর্থনীতিতে যাতে কাজে লাগতে পারে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। আবার এই ক্ষেত্রে আমাদের এই ব্লু ইকোনমির যে সম্ভাবনা উন্মোচিত হচ্ছে তার সুফল লাভে সামুদ্রিক সম্পদ আহরণ সংক্রান্ত গবেষণায় 100 কোটি টাকা এবারের বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশ, আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। এই খাতে আমরা স্টার্ট আপ প্রোগ্রাম উদ্যোগ নিয়েছি। আমাদের তরুণ প্রজন্ম যাতে নিজেরাই উদ্যোক্তা হয় তার জন্য এই স্টার্ট আপ প্রোগ্রাম থেকে তাদেরকে প্রণোদনা দেওয়া হয় এবং আমরা এই নতুন প্রজন্মকে উৎসাহিত করবার জন্য 50 কোটি টাকা, নারী উদ্যোক্তাদের জন্য 100 কোটি টাকা এবং চতুর্থ শিল্প মানব 50 কোটি বরাদ্দ এই দেওয়া হয়েছে। আমরা আশা করছি সরকারি খাতে যুক্ত হবে, গবেষণা কার্যক্রমকে ভূমিকা রাখবে। আমরা ব্যবস্থা নিয়েছি এবং আমরা ট্রাস্ট ফান্ড করেছি 569টি
করার জন্য ব্যয় করছি। আমরা মুজিব প্ল্যানের প্রসপারিটি প্ল্যান, বাংলাদেশ বাস্তবায়ন কাজ শুরু, যাদের হাত থেকে দেশ রক্ষা পায় সেদিকে ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের পরিবর্তন এবং দুর্যোগের ঝুঁকি থেকে রক্ষা করার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। তার পাশাপাশি এবারের বাজেটে অর্থনৈতিক ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় 8,000 কোটি টাকা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একটি মানুষও বাংলাদেশে গৃহহীন থাকবে না, সেই লক্ষ্য নিয়ে আমরা ঘরবাড়ি তৈরি করে দিচ্ছি। সেই 1997 সাল থেকে শুরু করেছি। এ পর্যন্ত 8,67,904টি পরিবার, 43,39,520 জন ভূমি গৃহহীন মানুষকে পুনর্বাসন করা হয়েছে, যেখানে হিজড়া, বেদে, কুষ্ঠরোগী, হরিজন, দলিত সকলের জন্যই আমরা বাড়ি করে দিচ্ছি বিনা পয়সায়, জীবন জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি। ক্ষুদ্র সঞ্চয় আমার বাড়ি আমার খামার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এবং প্রত্যেকটা গ্রামকে শহরে রূপান্তর করে আমার গ্রাম আমার শহরে রূপান্তর করছি। তাছাড়া বস্তিবাসীর জন্য ভাড়া ভিত্তিক আমরা ফ্ল্যাট তৈরি করে দিচ্ছি, হরিজনদের জন্য আমরা ফ্ল্যাট তৈরি করে দিচ্ছি। আমরা চাই আশ্রয় প্রকল্পের মাধ্যমে আমাদের যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল জাতিসংঘ ঘোষণা দিয়েছে তারই 8টি লক্ষ্য আমরা অর্জন করতে পারি। সেটা হচ্ছে এসডিজি লক্ষ্যমাত্রায় 1.4, 1.5, 2.3, 3, 5 6.2, 10.2 ও 11.5 এই লক্ষ্যগুলি কিন্তু আমরা এসডিজি ওটা অর্জন করব। আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল 100টি অর্থনৈতিক অঞ্চল প্রণয়ন করেছি। এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়। দেশি বিদেশি উল্লেখযোগ্য সংখ্যক বিনিয়োগকারী প্রতিষ্ঠান শিল্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। অর্থনৈতিক অঞ্চলসমূহ প্রতিষ্ঠিত হলে প্রতি বছর $40 বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ মূল্যের পণ্য সেবা উৎপাদন ও রপ্তানি এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 1 কোটি লোকের কর্মসংস্থান হবে। আমি এই বিষয়টি বলতে চাই যে আমাদের 2024-25 কর বর্ষের তৃতীয় স্তরের আয়ের সীমা 1 লক্ষ টাকা বৃদ্ধি এবং সপ্তম স্তরে 25 লক্ষ টাকার উপরে 25% হারে কর আরোপের পাশাপাশি অবশিষ্ট আয়ের উপর 30% কর আরোপ করা হয়েছে, যা কতিপয় ব্যক্তি শ্রেণীর উপর অতিরিক্ত করের বোঝা সৃষ্টি করবে। কারণ এই প্রস্তাব অনুযায়ী এই কর আরোপ ভূতাপেক্ষ 2023-24 আয় বর্ষের উপর প্রযোজ্য। এটা কোনো সমীচীন নয়। এই পরিস্থিতিতে করদাতাদের আর্থিক সুরক্ষার কথা বিবেচনা করে এই ভূতাপেক্ষ প্রয়োগ এটা পরিবর্তন করতে হবে। ভূতাপেক্ষভাবে কোনো কর দেওয়া যাবে না। আমি আশা করি মাননীয় অর্থমন্ত্রী এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন। এটা 2024-25 কর বছরের জন্য অপরিবর্তিত রাখা যেতে পারে। আমরা ভূমি মন্ত্রণালয় ডিজিটাল পদ্ধতি নিয়ে এসেছি, তাতে মানুষের এখন জমির পট্টা পেতে খুবই সুবিধা হচ্ছে। প্রতিদিন বিভিন্ন খাত থেকে অনেক টাকাই এখন আমাদের কোষাগারে জমা হচ্ছে। কাজে এই দিক থেকে আমি মনে করি যে ডিজিটাল পদ্ধতি আমাদের আরও সুবিধা করে দিয়েছে। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস MFS এর মাধ্যমে পরিশোধিত ফিসও তাৎক্ষণিকভাবে অটোমেটেড চালানি সিস্টেমে জমা হচ্ছে সরকারি কোষাগারে। 1 অক্টোবর 2022 থেকে নামজারি সিস্টেমকে পুরোপুরি ক্যাশলেস ঘোষণা করা হয়েছে। 23 জুন 2024 পর্যন্ত নামজারি সিস্টেম থেকে অনলাইনে আদায়কৃত টাকার পরিমাণ প্রায় 740,76,260 কোটি টাকা এখন সরকার আদায় করতে পারছে। আমাদের দেশের মানুষ এখন ভূমি সেবা ঘরে বসে নিতে পারছেন। ভূমি সেবা প্রদানকারী পারফরমেন্স রিপোর্টও ড্যাশবোর্ডে চলে আসছে। ভার্চুয়াল রেকর্ড রুম করে এখন বিনামূল্যে সকল নাগরিক যে কোনো স্থান থেকে জমির রেকর্ডের তথ্য দেখতে পান, কার জমি কি অবস্থায় আছে। আর 23 জুন 2024 পর্যন্ত 45,43,572টি পুরাতন নামজারি খাতিয়ান অনলাইনে অন্তর্ভুক্ত হয়েছে, যা অনলাইন খাতিয়ান হিসেবে ব্যবহারযোগ্য। মাননীয় স্পিকার, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে চলেছে বাংলাদেশ দ্রুত দুর্বার গতিতে। 41 সালের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের পৌঁছতে হবে এবং বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা, জলবায়ু পরিবর্তন, চতুর্থ শিল্প বিপ্লব, বিনিয়োগ, পরিবেশ, দেশীয় পণ্যের বাজার সম্পন্ন সকল কর্মক্ষম নাগরিকের জন্য উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করা, দেশের অসহায় পিছিয়ে পড়া মানুষের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, শিক্ষা, স্বাস্থ্য, ভৌগোলিক অবকাঠামো গড়ে তোলা, জাতিসংঘ ঘোষিত SDG স্মার্ট বাংলাদেশ 2041 এবং ডেল্টা প্ল্যান 2100
ইত্যাদি বহুবিধ ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ যথাযথভাবে মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি, বিনিয়োগ, কর্মসংস্থান ও টেকনোলজি হস্তান্তরকল্পে আমরা হাইটেক পার্ক অর্থনৈতিক এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করেছি। এই হাইটেক পার্ক এবং অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের লক্ষ্যে 30 জুন 2024 তারিখের মধ্যে যে সকল প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে তাদের জন্য বিদ্যমান কর অব্যাহতির সুবিধা আমরা অব্যাহত রাখব। কারণ কর থাকবে না, যেটা কর দেওয়া হয়েছে সেটা তুলে দিতে হবে। বাংলাদেশ নিবন্ধিত সম্পূর্ণ নতুন কোম্পানি হাইটেক পার্ক এবং অর্থনৈতিক অঞ্চল বিনিয়োগ পূর্বক 30 জুন 2035 তারিখের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম শুরু করলে তাদেরও আমরা 10 বছরের জন্য নির্ধারিত হারে কর অব্যাহতির সুবিধা প্রদান করব। অর্থনৈতিক অঞ্চলের শিল্প ইউনিট হাইটেক পার্কে অবস্থিত শিল্প প্রতিষ্ঠান কর্তৃক নির্মাণ সামগ্রী ও মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান রেয়াতির সুবিধা শূন্য প্রত্যাহার করে 1 কাস্টম শুল্ক আরোপ করা হয়। মহান জাতীয় সংসদে উক্ত প্রস্তাবনা উত্থাপনের পর বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ কর্তৃক বর্ণিত 1% কাস্টম শুল্ক আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করা হয়েছে। এতে দেখা যায় দেশি বিদেশি বিনিয়োগ অব্যাহত রাখা, বিদেশি বিনিয়োগের গন্তব্য হিসেবে বাংলাদেশকে আকর্ষণীয় করা, স্থান হিসেবে বহির্বিশ্বে উপস্থাপনের প্রয়োজনে এবং সর্বোপরি নীতির ধারাবাহিকতা অব্যাহত রাখার সাথে পূর্বের ন্যায় সমুদায় শুল্ক অব্যাহতি সুবিধা বজায় রাখা সমীচীন। বর্ণিত বাস্তবতা অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত শিল্প ইউনিট এবং হাইটেক পার্কে অবস্থিত শিল্প প্রতিষ্ঠান কর্তৃক নির্মাণ সামগ্রী, মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে প্রস্তাবিত 1% কাস্টম শুল্ক আরোপের সিদ্ধান্তটি প্রত্যাহারপূর্বক পূর্বের ন্যায় শূন্য বহাল রাখা সমীচীন বলে প্রতীয়মান হয়। এই প্রেক্ষাপটে প্রস্তাবিত 2024-25 অর্থবছর বাজেটে অর্থনৈতিক অঞ্চল হাইটেক পার্কে নিয়োগপ্রাপ্ত ডেভেলপার কর্তৃক উন্নয়ন কার্য ব্যবহার্য পণ্য আমদানিতে যথাক্রমে 1% ও 5% কাস্টম শুল্ক প্রত্যাহারপূর্বক পূর্বের ন্যায় শূন্য বহাল রাখা সমীচীন বলে আমি মনে করি এবং এই লক্ষ্যে জারিকৃত 4টি প্রজ্ঞাপন এই প্রয়োজনীয় সংশোধন আনা দরকার। এটা আনা হবে। আমি আশা করি মাননীয় অর্থমন্ত্রী এটা গ্রহণ করবেন। মাননীয় স্পিকার, আমাদের দেশে কিছু আতেল আছে, আমি আগেই বলেছি, তারা কিছু সমালোচনা করেন। যেমন ঋণ খেলাপি নিয়ে অনেক কথা, মন্দ ঋণ নিয়ে অনেক কথা। মাননীয় স্পিকার, 2009 সালে জিডিপির আকার ছিল মাত্র 102 বিলিয়ন মার্কিন ডলার, আর তখন ঋণের পরিমাণ ছিল মাত্র 22,000 কোটি টাকা, যা ছিল মন্দ ঋণ ছিল 10.5%। আর 2023 সালে জিডিপি পরিমাণ 460 বিলিয়ন মার্কিন ডলার, 102 থেকে 60 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত। আর ঋণের পরিমাণ 1,55,000 কোটি টাকা। সেখানে মন্দ ঋণ হার হলো 9.9 অর্থাৎ এটা কিন্তু হ্রাস পেয়েছে। আর সেটাকে উল্টোভাবে বলার সময় ওই টাকার অঙ্কটা বলে, কিন্তু পার্সেন্টেজ হিসেবে বলা হয় না। সেখানে একটা শুভঙ্করের ফাঁকি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আশা করি এভাবে মানুষকে আর বিভ্রান্ত করার চেষ্টা করবেন না, যারা এটা করে সেটা সত্যি খুব দুর্ভাগ্যজনক। মাননীয় স্পিকার, আমি অনেক সময় নিয়ে নিলাম। আমি এটুকু বলবো যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। অন্তত এটুকু বলতে পারি যে 2009 থেকে ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনা করে বাংলাদেশ কখনো পিছিয়ে পড়েনি। বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আগামীতে এগিয়ে যাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমি কোট করছি, আমরা এমন এক বিশ্ব গড়ে তোলার পথে এগিয়ে যাব যে বিশ্বে মানুষের সৃজনশীলতা এবং আমাদের সময়ের বিজ্ঞান ও কারিগরি অগ্রগতি আণবিক যুদ্ধের হুমকি মুক্ত উজ্জ্বলতর ভবিষ্যতের রূপায়ণ সম্ভব করে তুলবে এবং যে বিশ্ব কারিগরি বিদ্যা সম্পদের পারস্পরিক অংশীদারিত্বের মাধ্যমে সর্বক্ষেত্রে সুন্দর জীবন গড়ে তোলার অবস্থা সৃষ্টি করবে। আনকোট। 25শে সেপ্টেম্বর 1974 জাতিসংঘের 19তম সাধারণ পরিষদ অধিবেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভাষণ দিয়েছিলেন। মাননীয় স্পিকার, আমরা সবসময় শান্তিতে বিশ্বাস করি, সংঘাতে না। প্রতিবেশী দেশ সহ সকলের সাথেই কিন্তু আমরা
জাতিপিতা প্রদত্ত পররাষ্ট্রনীতি সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, সেটা মেনেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং অত্যন্ত সফলভাবে আমরা এই নীতি মেনে চলছি, যেটা হয়তো অনেকের কাছে বিস্ময়, কিন্তু আমরা সেই নীতি দিয়ে আমাদের দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছি। কাজে আমরা আমাদের সশস্ত্র বাহিনী সহ প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা উন্নত করেছি, যুদ্ধ সংঘাতের জন্য না, স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার প্রতীক হিসেবে, যেন আমরা কোনো ক্ষেত্রে পিছিয়ে না থাকি, সেই লক্ষ্য নিয়েই কিন্তু প্রতিটি প্রতিষ্ঠানকে আমরা উন্নত সমৃদ্ধশালী করেছি, আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করে গড়ে তুলছি এবং আমাদের ভবিষ্যৎ বংশধররাও সেইভাবে যাবে। আমি মনে করি যে এই দেশটা আর পিছিয়ে যাবে না, যে যতই চেষ্টা করুক আর কখনো দেশের ধ্বংস করতে পারবে না। এই স্বপ্নযাত্রার আমাদের যে আকাঙ্ক্ষা, সেটা পূরণ করবে কে? করবে এদেশের মানুষ, আমাদের দেশের জনগোষ্ঠী। স্বাধীনতার পর জাতিপিতা এই কথাই বলেছিলেন। অনেকে জিজ্ঞেস, আপনি কি দিয়ে দেশকে করবেন? উনি বলেছেন, আমার মাটি আছে, মানুষ আছে, এই সোনার মানুষ দিয়েই আমি আমার দেশ গড়ব। আমিও সেটা বিশ্বাস করি, কারণ আমাদের জনগণ অত্যন্ত কর্মঠ, অত্যন্ত সৃজনশীল। কিছু কিছু মাঝখানে দুষ্ট প্রকৃতি থাকে, তো ওগুলো আমরা ধর্তব্যে নেই না। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, সে যেই হোক, দুর্নীতিতে কারো রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে আমরা করব। আর কালো টাকার সাথে, এটা কালো টাকার সাথে না, এখন সব জিনিসের দাম বেড়ে গেছে। এখন 1 কাঠা জমি যার আছে সে কয়েক কোটি টাকার মালিক। এই ঢাকা শহরে 1 কাঠা জমি থাকলে কয়েক কোটি টাকার মালিক। এভাবে অনেক সময় কিছু করতে যে অতিরিক্ত অর্থ চলে আসে, সেটা তারা বাজেটে দেখাতে পারে না, সেটা তারা আয়কর দিতে পারে না, সেটা আয়কর দিয়ে যাতে তারা মূল ফিরে আসে, মানে আয়কর দিয়ে মূল জনগোষ্ঠীতে যাতে ফিরে আসে, আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে, সেই জন্যই এই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেয়া হয়। এই ধরনের সুযোগ খালেদা জিয়া নিয়েছিল, ডক্টর কামাল হোসেন নিয়েছিল এবং আরো অনেকে নিয়েছিল। তারাও কিন্তু ওরকম ভাবে সেই 2007-08 বা তার পরবর্তীতে ওইভাবেই কিন্তু টাকা দিয়ে তাদের টাকা হোয়াইট মানি করে নিয়েছে। এমনকি বিএনপি সাইফুর রহমানও করেছে, এরশাদ সাহেবও বোধহয় করেছিলেন, আমার মনে হয় একটু খোঁজ নিতে হবে। সে না করলেও কেউ তো করেছেন। আমি জানি না আমাদের বিরোধী দলের নেতাও করেছেন কি না, এই বিষয়টা দেখতে পাই। আর টেন্ডারে শুভঙ্করের ফাঁকির কথা উনি বলেছেন, টেন্ডার না দিয়ে কাজ দেওয়া। উনি তো মন্ত্রী ছিলেন, টেন্ডার না দিয়ে কাজ করে কাজের মাধ্যমে কিছু উপার্জন কমিশন খাবে উনি নিজেই রপ্ত করেছেন বলে মনে হয়। যাই হোক, আমি আর সব কথা বলতে চাই না। আমরা একসাথে দেশকে এগিয়ে নিয়ে যাব, সেই আহ্বান জানাই। আমাদের সুচিন্তিত নীতি কৌশল এবং গণমানুষের শক্তিকে যুগপথ ধারণ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাল্লাহ। এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আবার এক ধাপ এগিয়ে যাবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। দীর্ঘ সময় বক্তৃতা শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলীকে 2024-2025 অর্থ বছরের বাজেটের উপর তার সমাপনী বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনার সমাপনী বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। বক্তব্যের শুরুতে আমি বিনম্র চিত্তে স্মরণ করছি সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে। স্মরণ করছি 1975 সালের 15ই আগস্টের কালো রাত্রির সকল শহীদকে। স্মরণ করছি বঙ্গবন্ধুর সুযোগ্য সহকর্মী, কেন্দ্রীয় জেলখানায় শহীদ জাতীয় 4 নেতাকে। গভীর ভালোবাসা ও শ্রদ্ধার সাথে আরো স্মরণ করছি আমাদের স্বাধীনতা আন্দোলনে
দেশের জন্য যারা জীবন দিয়েছেন সেই সকল নিঃশঙ্ক বীর সন্তানদের। আমি স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ এবং সম্ভ্রম হারানো ২ লাখ মা বোনকে। মাননীয় স্পিকার, আপনি জানেন যে 2024-25 অর্থ বছরের বাজেট আমরা এমন এক সময়ে প্রণয়ন করছি যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, চলমান মধ্যপ্রাচ্য সংকট সহ নানা বৈশ্বিক সংকটের কারণে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশও মূল্যস্ফীতি সহ সামষ্টিক অর্থনৈতিক ক্ষেত্রে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করছে। তাই এবারের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মুদ্রানীতিতে ইতিমধ্যে সংকোচনমূলক নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নীতি সুদ হার রেপো উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়ে 8.5% উন্নীত করা হয়েছে এবং ব্যাংক সুদের হার সম্পূর্ণরূপে বাজার ভিত্তিক করা হয়েছে। তাছাড়া রপ্তানি উৎসাহিতকরণ এবং প্রবাস আয়ে গতি সঞ্চারের মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির লক্ষ্যে ডলারের বিনিময় হারের ক্ষেত্রে রোলিং পেগ পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। মুদ্রানীতির সংকোচনমূলক উদ্যোগের সাথে সঙ্গতি রেখে আমরা রাজস্ব নীতিতেও সহায়ক নীতি কৌশল অবলম্বন করেছি, যেমন বাজেট ঘাটতি হ্রাসকরণ, কম গুরুত্বপূর্ণ ব্যয় নিরুৎসাহিতকরণ এবং বিভিন্ন খাতে কৃচ্ছ সাধনের উদ্যোগ। আমাদের গৃহীত এসব নীতি কৌশলের ফলে আশা করছি আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 6.5% নেমে আসবে। মাননীয় স্পিকার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সংকোচনমূলক নীতি গ্রহণের প্রয়োজনীয়তা থাকলেও একথা অনস্বীকার্য যে দীর্ঘমেয়াদে এ পন্থা অবলম্বন করা হলে প্রবৃদ্ধির গতি শ্লথ হয়ে যেতে পারে। অথচ 2041 সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রয়োজন ধারাবাহিক উচ্চ প্রবৃদ্ধি। এমতাবস্থায় অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন এবং প্রবৃদ্ধির গতি ধরে রাখা, এই দুটি আপাত বিপরীতমুখী লক্ষ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখার কঠিন চ্যালেঞ্জ সামনে রেখে আমরা এবারের বাজেট প্রণয়ন করেছি। আমরা দৃঢ়ভাবে আশা রাখি যে মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ, অভিজ্ঞ ও প্রাজ্ঞ নেতৃত্বে আমরা স্বাদ ও সাধ্যের মধ্যে ব্যবধান ঘুচিয়ে শীঘ্রই উচ্চ প্রবৃদ্ধির পথে ফিরতে পারব। মাননীয় স্পিকার, আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে ইতিমধ্যে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। স্বল্পোন্নত দেশের তালিকা হতে উত্তরণের সকল যোগ্যতা অর্জন করেছি এবং ধারাবাহিক উন্নয়নের একটি টেকসই ভিত্তি অর্জন করেছি। গত 1.5 দশকে জিডিপির গড় প্রবৃদ্ধি হয়েছে 6.7%-এরও বেশি। জিডিপির মানদণ্ডে 2023 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশ এখন বিশ্বের 33তম বৃহৎ অর্থনীতি। এই ভিত্তির উপর ভর করে 2041 সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার সাজিয়েছে। এবারে নির্বাচনী ইশতেহারে আমরা মোট 11টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দিয়েছি। এবারের বাজেটে সম্পদ সঞ্চালনের ক্ষেত্রে আমরা নির্বাচনী ইশতেহারে উল্লিখিত অগ্রাধিকার সমূহ অর্জনের উপর গুরুত্ব দিয়েছি। এই লক্ষ্যে প্রয়োজনীয় ভৌত ও সামাজিক অবকাঠামো সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, গবেষণা ও উদ্ভাবন উৎসাহিতকরণ, উৎপাদনশীলতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ইত্যাদি খাতে প্রস্তাবিত বাজেটে আমরা প্রয়োজনীয় বরাদ্দ রেখেছি। 2023-24 অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় 2024-25 অর্থবছরের বাজেটে মোট বরাদ্দ বৃদ্ধির হার 11.6% হলেও শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে প্রায় 25%
এবং স্বাস্থ্য খাতে বাড়ানো হয়েছে 39%। প্রস্তাবিত বাজেটে আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, বিদ্যুৎ, যোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি ইত্যাদি খাতে প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের চেষ্টা করেছি। পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উপর আমরা যথাযথ গুরুত্ব প্রদান করেছি। মাননীয় স্পিকার, আমাদের লক্ষ্য হল দেশের শিল্পায়ন ও দেশি বিদেশি বিনিয়োগের জন্য যে কাঙ্ক্ষিত অনুকূল ও সহায়ক পরিবেশ সৃষ্টি হয়েছে তার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান বৃদ্ধি করা। আমরা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার মাধ্যমে 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছি। তাছাড়া ব্যবসা সহজীকরণের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ পরিবেশ উন্নয়ন কর্মসূচি, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম BICIP এর অধীনে আগামী 2024-25 থেকে 2026-27 পর্যন্ত সময়ে 110টি সংস্কার বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছি। প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ ও কর্মসংস্থান সহায়ক অবকাঠামো উন্নয়নে আমরা অগ্রাধিকার ভিত্তিতে সম্পদ সঞ্চালনের পরিকল্পনা করেছি। এসব উদ্যোগের ফলে জিডিপি প্রবৃদ্ধি আগামী অর্থ বছরে 6.7% এবং মধ্যমেয়াদে 7.25% পৌঁছাবে বলে আমরা আশা রাখছি। মাননীয় প্রধানমন্ত্রী 12 ডিসেম্বর 2022 স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করেন। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ ব্যবস্থা এই 4টি ভিত্তির উপর দাঁড়িয়ে 2041 সালের মধ্যে যে স্মার্ট বাংলাদেশ স্থাপিত হবে তাতে মাথাপিছু আয় হবে কমপক্ষে 12,500 মার্কিন ডলার। চরম দারিদ্র্য নেমে আসবে শূন্যের কোঠায় এবং দারিদ্র্য সীমার নিচে থাকবে 3%-এরও কম মানুষ। এ লক্ষ্যে উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধির পাশাপাশি দারিদ্র্যের হার কমানোর উপর আমরা সব সময় বিশেষ নজর দিয়ে আসছি। উন্নয়নের সুফল সকলের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের সরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কৌশল অবলম্বন করে আসছে। ফলে দেশে দারিদ্র্য ও অতি দারিদ্র্যের হার 2022 সালে যথাক্রমে 18.7 ও 5.6% নেমে এসেছে, যা 2010 সালে ছিল যথাক্রমে 31.5 এবং 17.6%। দারিদ্র্য বিমোচন ত্বরান্বিত করার লক্ষ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও সফলভাবে বাস্তবায়নের জন্য আমাদের সরকার জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলপত্র প্রণয়ন করেছে। ধারাবাহিকভাবে সামাজিক সুরক্ষা জালের আওতা ও গভীরতা বাড়ানো হচ্ছে। 2024-25 অর্থবছরের বাজেটে এ বাবদ বরাদ্দ 1,36,026 কোটি টাকায় উন্নীত করা হয়েছে, যা চলতি 2023-24 অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে 12.2% বেশি। দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে এবং নিম্ন আয়ের মানুষকে মূল্যস্ফীতির চাপ থেকে সুরক্ষা দিতে খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে সারা বছরের মধ্যে 5 মাস কর্মাভাবকালে স্বল্প আয়ের 50 লাখ পরিবারকে সরকার নির্ধারিত সুলভ মূল্যে প্রতি মাসে 30 কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখতে সমগ্র বাংলাদেশে নিম্ন আয়ের প্রায় 1 কোটি পরিবারের নিকট টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি মজুদ থাকা সাপেক্ষে এবং খাদ্য অধিদপ্তরের মাধ্যমে 30 টাকা দরে 5 কেজি চাল বিক্রি করা হচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় উপকারভোগীদের ইলেকট্রনিক উপায়ে গভর্নমেন্ট টু পার্সন G2P ব্যবস্থায় ভাতা বিতরণ করা হচ্ছে। অন্যান্য সহায়তার পাশাপাশি আমরা ভূমিহীন ও গৃহহীন দরিদ্র জনগণের জন্য বাসস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছি। 1997 সাল হতে এ পর্যন্ত আশ্রয়ন ও গুচ্ছগ্রাম প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মোট 5,78,312টি
ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। বৃদ্ধ বয়সে দেশের মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা 18 বছর ও ততোর্ধ্ব সকল নাগরিকের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রবর্তন করেছি। এই ব্যবস্থার অধীনে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী নাগরিকদের জন্য সমতা স্কিমের সুযোগ রেখেছি। সমতা স্কিমে চাঁদার অর্ধেক পরিমাণ সরকার বহন করবে বিধায় পিছিয়ে থাকা জনগণও সরকারের সহায়তায় পেনশনের সুবিধা গ্রহণ করতে পারবে। এছাড়াও নতুন যোগদানকারী সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা কর্মচারীদের আমরা সর্বজনীন পেনশন ব্যবস্থার অধীনে নিয়ে আসছি। সর্বজনীন পেনশন পদ্ধতির ক্ষেত্রে ফান্ড ব্যবস্থাপনা ও পেনশন কার্যক্রম পরিচালনার জনিত সকল ব্যয় সরকার বহন করবে এবং সুদ সহ সকল আয় পেনশনভোগীরা পাবেন বিধায় এটি হবে বিশ্বের অন্যতম আকর্ষণীয় একটি স্কিম। মাননীয় স্পিকার, জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবেলার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আমাদের সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান BCCSAP প্রণয়ন করেছি এবং এর অধীনে নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড CCTAF গঠন করেছি। জলবায়ু অর্থায়নকে আরও সুসংহত ও সমন্বিত করার লক্ষ্যে আমরা বাংলাদেশ ক্লাইমেট ফিস্ক্যাল ফ্রেমওয়ার্ক প্রণয়ন করেছি। বর্তমানে সকল সরকারি প্রকল্প প্রস্তাব মূল্যায়নের সময় আবশ্যিকভাবে জলবায়ু সংশ্লেষ বিবেচনায় নেওয়া হচ্ছে। তাছাড়া আমরা জলবায়ু সংশ্লিষ্ট 25টি মন্ত্রণালয় বিভাগের বাজেটে জলবায়ু সংক্রান্ত বরাদ্দের পরিমাণ এবং প্রকৃত ব্যয় নিরূপণ করছি, যা জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব বিষয়ে নীতি কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটেও আমরা 100 কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখছি। উন্নত বিশ্বে প্রচলিত জনসাধারণের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাতে কর ভার আরোপের ধারণা হতে এবং দেশের পরিবেশ দূষণ হ্রাস করার উদ্যোগ হিসেবে 2023-24 অর্থ বছরে একাধিক গাড়ির ক্ষেত্রে আরোপিত পরিবেশ সারচার্জ আগামী অর্থ বছরেও বহাল রাখা হয়েছে। সরকারি ব্যয় নির্বাহের লক্ষ্যে আমরা সম্পদ আহরণেও নানামুখী পদক্ষেপ গ্রহণ করছি। রাজস্ব সংগ্রহের নীতি কৌশল নির্ধারণের পূর্বে আমরা বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, ব্যবসায়ী সংগঠন ও স্টেক হোল্ডারদের সাথে আলোচনা হতে প্রাপ্ত প্রস্তাবসমূহ বিস্তারিত পর্যালোচনা করেছি। উন্নয়নের গতিকে টেকসই করতে কর জিডিপি অনুপাত বাড়ানোর উপর জোর দিয়ে আমরা কর অব্যাহতি কমিয়ে আনা সহ কর আহরণ বৃদ্ধির লক্ষ্যে নানা কৌশল অবলম্বন করেছি। রাজস্ব আদায়ের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ সমূহ সমাধান করে মধ্যমেয়াদে রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে আমরা রাজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন সংস্কার কার্যক্রম পরিচালনা করছি। একই সাথে 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা হতে উত্তরণ পরবর্তী সময়ের বাস্তবতা মাথায় রেখে জাতীয় শুল্ক নীতির সংস্কার করছি। আমদানি শুল্কের উপর নির্ভরতা কমিয়ে আনা হচ্ছে, যাতে তা রপ্তানি বিমুখতা কমাতে সাহায্য করে। মাননীয় স্পিকার, কর রাজস্ব আহরণে গতি বৃদ্ধি এবং কর প্রশাসনকে আরও জনবান্ধব ও কার্যকর করার লক্ষ্যে আমরা সাম্প্রতিক সময়ে আইনি কাঠামোতে ব্যাপক পরিবর্তন এনেছি। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 বিগত 1 জুলাই 2019 খ্রিস্টাব্দ থেকে কার্যকর করা হয়েছে। তাছাড়া সেপ্টেম্বর 2023 হতে আয়কর আইন 2023 কার্যকর করা হয়েছে। অতি সম্প্রতি কাস্টমস আইন 2023 প্রণয়ন করা হয়েছে,
যা 6 জুন 2024 তারিখ হতে কার্যকর হয়েছে। আমরা অতি জরুরি প্রয়োজন ব্যতীত শুল্ক কর অব্যাহতি না দেওয়ার নীতি গ্রহণ করেছি। তাছাড়া কর জাল বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পর্যায়ে আয়কর ও মূল্য সংযোজন কর অফিস সম্প্রসারণের কার্যক্রম চলমান আছে। আইনগত সংস্কারের পাশাপাশি রাজস্ব আহরণ কার্যক্রমকে আমরা যথাসম্ভব অটোমেশনের আওতায় আনার কার্যক্রম হাতে নিয়েছি। যথাযথভাবে ভ্যাট আদায়ের লক্ষ্যে ইতিমধ্যে 25,241টি ইএফডিএমএস ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস মেশিন সিস্টেম এবং 656টি এসডিসি সেলস ডেটা কন্ট্রোলার স্থাপন করা হয়েছে। আয়কর প্রদান আধুনিক ও অনলাইন ভিত্তিক করার লক্ষ্যে উৎসে কর কর্তন ও সংগ্রহ তদারকির জন্য ইটিডিএস সিস্টেম চালু এবং আয়কর রিটার্ন দাখিল করার জন্য ই রিটার্ন ব্যবস্থা চালু করা হয়েছে। রাজস্ব আদায় সহজ ও সরাসরি সরকারি কোষাগারে জমা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে চালান ব্যবস্থা চালু হয়েছে। পেপারলেস কাস্টমস ব্যবস্থা চালু এবং বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে দ্রুততম সময়ে পণ্য খালাস ও আমদানি রপ্তানিতে গতিশীলতা অর্জনের জন্য ন্যাশনাল সিঙ্গল উইন্ডো প্রকল্প এনএসডব্লিউ, বন্ড ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ প্রকল্প, অথরাইজড ইকোনমিক অপারেটর ব্যবস্থা, নন ইন্ট্রুসিভ ইন্সপেকশন, অ্যাডভান্স রুলিং, পণ্য চালানের ক্ষেত্রে প্রি অ্যারাইভাল প্রসেসিং, ই অকশন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। কর রাজস্বের ন্যায় কর বহির্ভূত রাজস্ব সংগ্রহের পরিমাণ বাড়ানোর উপরে আমরা নজর দিয়েছি। আমরা সকল কর বহির্ভূত রাজস্ব, এনটিআর আইটেমের ফি, চার্জ বা মূল্য এবং তা নির্ধারণের তারিখ সহ একটি অনলাইন ডেটাবেস তৈরির উদ্যোগ নিয়েছি। এই ডেটাবেসটি ইতিমধ্যে 6টি মন্ত্রণালয়ে পাইলটিং শুরু করার জন্য একটি লাইভ সার্ভারে স্থানান্তর করা হয়েছে। এটিকে IBAS এর মাধ্যমে রিয়েল টাইম ডেটার সাথে লিঙ্ক করা হবে। এর ফলে কর বহির্ভূত রাজস্বের অন্তর্ভুক্ত সকল সেবা ও তার জন্য চার্জ ফি যৌক্তিকভাবে নির্ধারণ করার পাশাপাশি কর বহির্ভূত রাজস্ব আয় বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, বাজেট প্রণয়নের পূর্বে আমি অর্থনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং মাননীয় সংসদ সদস্যবৃন্দ সহ সমাজের সকল স্তরের প্রতিনিধিগণের সঙ্গে আলোচনা করেছি এবং তাদের মূল্যবান মতামত বাজেটে যথাসম্ভব প্রতিফলনের চেষ্টা করেছি। তাছাড়া বাজেট উপস্থাপনের পরবর্তীতে এর উপর মহান জাতীয় সংসদে যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে, গণমাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে অর্থনীতিবিদ ও পেশাজীবীরা যে সকল আলোচনা সমালোচনা করেছেন তা আমরা গুরুত্ব সহকারে আমলে নিয়েছি। বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের বিভিন্ন স্তরে এই সকল মতামত আমাদের চলার পথের পাথেয় হিসেবে কাজ করে। তাই গুরুত্বপূর্ণ মতামত প্রদানের মাধ্যমে যারা বাজেট সংক্রান্ত আলোচনাকে সমৃদ্ধ করেছেন তাদের সকলকে আমি অন্তরের অন্তঃস্থল হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। রাজস্ব নীতির যাবতীয় উদ্যোগ সফলতার সাথে বাস্তবায়নের লক্ষ্যে আমি সকলের সহযোগিতা কামনা করছি। জাতির পিতার চিরঞ্জীব আদর্শকে ধারণ করে তার রক্তের উত্তরাধিকারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত সহস্র ঘাত প্রতিঘাত পেরিয়ে অপরাজেয় প্রত্যয়ে দেশের সকল মানুষকে সাথে নিয়ে একে একে জাতির পিতার অসমাপ্ত কাজসমূহ সমাপ্ত করে চলেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে এবং তার দেখানো পথে আমরা 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন করে 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশের কাতারে সামিল হব এবং 2041 সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হব ইনশাআল্লাহ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তু শেখ হাসিনা। ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।